কে হোমওয়ার্কের সংখ্যা কিন্তু আস্তে আস্তে আবার কমতেছে। জি ভালো হয়েছে, এটা আগের কাজ বাকি ছিল, করে ফেলেছেন, ভালো হয়েছে। এটা খুবই সুন্দর হয়েছে। এটা পরবর্তী সময় ডিলিট করে ফেলতে পারেন, এটা রাখার প্রয়োজন নেই। ওকে, সবকিছু গ্রুপের মধ্যে আছে, সবকিছু গ্রুপের মধ্যে রাখতে হবে। ওকে, ব্লিড পর্যন্ত নেওয়া শেড গুলো। এখানে একটু মিস্টেক আছে, দেখেন হালকা একটু কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এই জায়গায়, কয়েক পিক্সেল, 1-2 পিক্সেল। ভাইয়া এটা না আমি জুম করে দেখেছি, এটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছিল না বা কোনো গ্যাপ ছিল না, এটা ইয়া করলে পরে এমন দেখা যাচ্ছিল। আচ্ছা, ওই মানে যে 100% ভিউতে এরকম লাগে? হ্যাঁ হ্যাঁ, মানে এই ছোট অবস্থায় এমন লাগছে, কিন্তু জুম করার পরে কোনো মানে ইয়াটা গ্যাপটা ছিল না। আর ইয়াতেও জেপিইজিতে যখন সেভ করেছি তখন ওই জিনিসটা ছিল না। হ্যাঁ, নাই, হ্যাঁ, ঠিক আছে। ওকে, অনেক সময় শেপ সিলেক্ট থাকার কারণে এরকম গ্যাপ মনে হয়। আপনি তো ব্লিড সিলেক্ট করা, এরকম থাকার কথা না, তারপরেও প্রিভিউতে লাগছে এরকম। কি সুন্দর হয়েছে এটা, অ্যালাইন পারফেক্ট। ওকে, আপনার কাজগুলো সুন্দর হচ্ছে, আমি যাবতীয় ফলো করছি। মান্ডালা ট্রাই করেছেন। ওকে, সবার টেমপ্লেট ঠিক থাকলেই হবে, ডিজাইন আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, এইভাবে ক্লক ট্রাই করেছেন। ওকে, এটা রোটেট হবে। মান্ডালা ট্রাই করেছেন। এইভাবে ছবি তুলে দিবেন না, স্ক্রিনশট দিবেন অথবা জেপিতে সেভ করে দিবেন, তাহলে ভালো হয়, দেখতে ভালো লাগে। ওকে, বিজনেস কার্ড ট্রাই করেছেন ইলাস্ট্রেটরে। ওকে, আমরা এখন ইলাস্ট্রেটর শিখি নাই, যদি পেরে থাকেন করেন, সমস্যা নেই। তাও এই মুহূর্তে হচ্ছে এখানে আপনার আইকনগুলো একটু ছোট বড় হয়েছে, অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা ইউজ করেছেন, এটা কিন্তু ব্লিড পর্যন্ত যাবে। এই শেপ, এখানে শেপগুলো কিন্তু ব্লিড পর্যন্ত যাবে, এই শেপগুলো কিন্তু ব্লিড পর্যন্ত যাবে, যাই কিছু ক্রিয়েট করবেন না কেন ব্লিড পর্যন্ত যাবে, এখানেও ব্লিড পর্যন্ত যাবে। এখানে আপনার শেপটা অ্যাকুরেট হয় নাই, দেখেন এই পাশ দিয়ে অনেক দূর চলে গেছে, এই পাশ দিয়ে অনেকখানি ফাঁকা আছে। যেহেতু আমরা ফটোশপে শিখেছি, আপনি যদি ইলাস্ট্রেটর পারেন না, সেক্ষেত্রে হচ্ছে ফটোশপে আমরা ট্রাই করি। ওকে, এখানে সেফটি এরিয়া কোথায়, ব্লিড এরিয়া কোথায়, এটা ইলাস্ট্রেটর ট্রাই করা। ফটোশপে করেছি তো, আমরা ফটোশপে শিখেছি, ফটোশপে ট্রাই করি। ইলাস্ট্রেটর আমরা হচ্ছে আর 2টা ক্লাস পরে দেখবো ইলাস্ট্রেটরে, তো ইলাস্ট্রেটর যখন দেখবো তখন ইলাস্ট্রেটর ট্রাই করব। তো তাছাড়া একটু অ্যালাইনমেন্টে, হ্যাঁ অ্যালাইনমেন্ট ঠিক আছে এখানে। এই এই আইকনের সাথে এই টেক্সটটা মিডল হবে, সেম এখানেও। এটা মিডল আছে, এটা মিডল নাই। আইকনগুলো সিমিলার সাইজে হবে, সবগুলো আইকন তখন ছোট বড় হয়ে গেছে আপনার এখানে। এরকম কেন শেপগুলা?
গ্রুপ করা নেই, সবগুলো কিন্তু গ্রুপে রাখতে হবে, যেখানে যেটা ক্রিয়েট করে না কেন, নাম্বার, ইনফরমেশন যাই কিছু আছে সবকিছু কিন্তু গ্রুপ করে ফেলতে হবে। আর সাইডে হচ্ছে ইয়ের দরকার নেই, রোলারের দরকার নেই, ভেতরে 2 জায়গায় রোলার থাকতেই হবে, সাইডে রোলারের প্রয়োজন হয় না। আপনি আস্তে আস্তে কাজ করবেন, কম কম কাজ করবেন, কোনো সমস্যা নেই, আস্তে ধীরে কাজ করেন। আপনি একটাই করেন বাট ফুলফিলি করেন, একদম সিমিলার করার চেষ্টা করেন। এটা খুবই বাজে হয়েছে, এখানে শেপগুলো ভেঙে গিয়েছে, এখানে পিক্সেল নিচের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এরকম আলাদা শেপ আসছে, এই জায়গায় কেন আসছে? সবকিছু সেফটি এরিয়া সরি অ্যাকচুয়াল সাইজের মধ্যে আছে, এগুলো কিন্তু ব্লিড পর্যন্ত যাবে। এই শেপটা ব্লিড পর্যন্ত যাবে, এখানে শেপও ব্লিড পর্যন্ত যাবে, এগুলো ব্লিড পর্যন্ত যাবে। আর এটা যদি এখানে থেকে থাকে তাহলে এই পর্যন্তই থাকবে। আর এটা ব্লিড পর্যন্ত যাবে এই সাইডে। টেক্সটগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে, এই শেপটা একটু উপরে উঠবে। এখানে এরকম গ্যাপ থাকা যাবে না। এখানে টেক্সটগুলো চ্যাপ্টা হয়ে গেছে, আপনার মনে হয় ক্যারেক্টার প্যালেটের অপশনগুলো নিয়ে কাজ করেছেন, ওগুলো কাজ করলে প্রতিনিয়তই রিসেট করে ফেলবেন ক্যারেক্টার প্যালেটটা, তাহলে আগে বাই ডিফল্ট সাইজে চলে আসবে, এরকম টাইপ করার সময় এরকম উল্টাপাল্টা টাইপ হবে না। গ্রুপ করে কাজ করতে হবে। যে এটা সুন্দর হয়েছে, অ্যালাইন পারফেক্ট। জি সুন্দর হয়েছে এটাও। এটাও ভালো হয়েছে। আচ্ছা, ক্লক জিআইএফ সেভ করেছেন, ওকে। ওকে, সমস্যা নেই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি 2টা ক্লাস হচ্ছে প্র্যাকটিস করতে পারেন না, আস্তে ধীরে প্র্যাকটিস করেন, তাড়াহুড়োর কিছু নেই। আচ্ছা, আমাদের আজকে ক্লাস তাহলে স্টার্ট করি। আমি সবাইকে মিউট করে দিলাম, যদি কারো কোনো কোশ্চেন থাকে টেক্সট করবেন অথবা হ্যান্ড রাইজ করবেন। ওকে। আচ্ছা, আমাদের আজকের ক্লাস হচ্ছে, দেখে আজকে ক্লাসে আমরা কি কি শিখবো।
আজকের ক্লাস হচ্ছে আমাদের 12। আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখবো স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল, গ্রেডিয়েন্ট টুল, তারপরে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা হচ্ছে ফ্লাওয়ার ক্রিয়েট দেখবো। শেপ বিল্ডার টুলটা কি এটা সম্পর্কে জানবো, তারপর এটাতে একটা ফ্লাওয়ার ক্রিয়েট করব। তারপর হচ্ছে পেইন্ট বাকেট টুল। আচ্ছা, আমরা যদি একটু চলে আসি ইলাস্ট্রেটর। আচ্ছা, তো আমাদের ফার্স্টে কি ছিল? স্কেল টুল। স্কেল টুলটা হচ্ছে এখানে এই যে এটা আছে, এটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুলের কাজটা কি? স্কেল টুলের কাজটা হচ্ছে আপনার ফ্রি ট্রান্সফর্মের যে কাজটা আছে অনেকটা ওরকমই দেখায়। যেমন এখান থেকে একটা রেক্টেঙ্গল যদি ক্রিয়েট করি, স্ট্রোকটা অফ করে দিলাম, শুধু ফিলটাই রাখলাম। এখন এই রেক্টেঙ্গুলারটাকে আমরা যদি এখান থেকে স্কেল টুলটা নেই, নিয়ে একটা কর্নার ধরে এরকম বড় করতে পারবো, এরকম ছোট করতে পারবো, এরকম লম্বা করতে পারবো। ফ্রি ট্রান্সফর্ম টু এখান থেকে যেরকম আমরা ফ্রি ট্রান্সফর্মের যে কাজটা করতে পারি ইলাস্ট্রেটরে, মানে যে কোনো শেপকে হচ্ছে লম্বা করা বা হচ্ছে চ্যাপ্টা করা, এটা যে করতে পারি, যে কোনো কর্নার ধরে বড় ছোট করতে পারি, এরকম যে সাইড থেকে লম্বা হচ্ছে এরকম যাচ্ছে, এরকম উপর থেকে লম্বা করতে, এই যে কাজগুলো আমরা করতে পারি, সেম কাজটাই আমরা এখানে করতে পারবো স্কেল টুল দিয়ে। এখানে করার জন্য হচ্ছে আপনার আলাদা করে ধরতে হবে না, যে কোনো একটা কর্নার ধরে এখানে দুইটা সাইড একসাথে বড় হবে। যদি ড্র্যাগ করেন তাহলে চারটা পাশে একসাথে বড় ছোট করতে পারবেন। এখানে সিঙ্গেল পার্ট হয় না, এখানে হচ্ছে দুইটা সাইড একসাথে হয়। যদি চান এরকম চ্যাপ্টা করতে পারবেন, যদি চান এরকম লম্বা করতে পারবেন। আবার যদি চান দুইটা একসাথে, চারটা সাইড একসাথে ছোট বড় হবে, সেটাও করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার স্কেল টুল। স্কেল টুল দিয়ে যে কোনো শেপকে ছোট বড় করা যায়। আর তারপরে যে টুলসটা আছে এখানে, এটা হচ্ছে শেয়ার টুল। শেয়ারটা হচ্ছে কাজ কি? শেয়ারটার কাজ হচ্ছে, একটু আইকনটা একটু খেয়াল করেন। ও কি করবে? যে কোনো একটা কর্নার ধরে সে মুভ করবে। যেমন এই কর্নার আমি ধরলাম, এখন ড্র্যাগ করি, দেখেন দুইটা সাইড মানে চারটা পাশে কিন্তু কর্নার মুভমেন্ট হচ্ছে। এখানে কিন্তু একটা কর্নার মুভমেন্ট হচ্ছে না। এরকম কর্নার কিন্তু আমরা মুভ করতে পারি। কর্নার আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যে কোনো একটা কর্নারকে সিলেক্ট করে কিন্তু একটা কর্নার ধরে আমরা মুভ করতে পারি। কিন্তু এখানে কিন্তু একটা কর্নার হয় না, এখানে চারটা কর্নারই একসাথে হয়। যেমন এখানে ধরে ড্র্যাগ করছি, এখানে ধরে আমি ড্র্যাগ করছি, দেখেন চারটা পাশ একসাথে কিন্তু মুভমেন্ট হচ্ছে। এরকম আমি করতে পারি চাইলে, যে কোনো ভাবে আমি এটাকে কাস্টমাইজ করতে পারি এই শেপটাকে। এটা শেয়ার টুলের কাজ। এই দুইটা কাজ এরকম ছোট ছোটই। এটা দিয়ে হচ্ছে আমি কর্নার গুলোকে মুভমেন্ট করতে পারি, আর এটা দিয়ে হচ্ছে আমি স্কেল টুল দিয়ে এটাকে লম্বা চ্যাপ্টা সবকিছু করতে পারি। আচ্ছা, আর তারপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুলের কাজটা কি? রিশেপ টুলের কাজটা হচ্ছে, যদি আপনি লম্বা কোনো একটা শেপ ক্রিয়েট করেন, আইকনটা একটু খেয়াল করেন, ও হচ্ছে এরকম একটা কার্ভ ক্রিয়েট করবে, সোজা শেপকে সে কার্ভে কনভার্ট করবে। যেমন এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি যে লম্বা একটা সোজা লাইন ক্রিয়েট করলাম, সরি, এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, আমি একটু সাইজটা বাড়ায় দেই। লাইন ক্রিয়েট করার পর আমি এখান থেকে রিশেপ টুলটা নিচ্ছি, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, করে ড্র্যাগ করি, দেখেন এই শেপটা এরকম হয়ে গেল। এরকম যে শুধু যে এরকম কার্ভ হয় তা না, আপনি চাইলে এটাকে ধরে এই কর্নারও আপনি মিডলে থাকে তা না, সাইডেও নিতে পারবেন, আবার এটাকে ধরে এই সাইডেও নিতে পারবেন, আবার এটাকে ধরে উপরে নিয়ে যেতে পারবেন। রিশেপ করতে পারবেন এখানে। তো এরকম কাজ হচ্ছে এই রিশেপ টুলের। এই তিনটা টুলের কাজ এরকম ছোটখাটোই কাজ।
তারপরে যে টুলসটা আছে এখানে তারপর আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল নিয়ে। আচ্ছা, সেই ফিল্টার টুল, তারপর হচ্ছে লাইভ পেইন্ট বাকেট। ওকে, এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট টুলের কথা বলি, গ্রেডিয়েন্ট কি আমরা সবাই অলরেডি জানি। যেমন ধরেন এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম, এই জায়গায় একটা রেক্টেঙ্গুলার আমি ক্রিয়েট করলাম, এই রেক্টেঙ্গুলারটাকে আমি ফিলে রাখলাম আপাতত। গ্রেডিয়েন্ট আপনি ফিল স্ট্রোক দুইখানে অ্যাপ্লাই করতে পারেন, দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আমি একে একে দেখাবো, যেহেতু আমরা ফিলে ইউজ টু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা ফিলটাই দেখব। তো গ্রেডিয়েন্ট আপনি কয়েক জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট প্যালেট আছে, যদি আপনি উইন্ডোতে যান, উইন্ডো থেকে এখানে কোথায় 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 গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট এখান থেকে কন্ট্রোল প্লাস F9 প্রেস করলে গ্রেডিয়েন্ট প্যালেটটা চলে আসবে। এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখানে দেখেন সাইড দিয়ে গ্রেডিয়েন্টটা ওপেন হয়ে গেল। তো এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। কালার প্যালেটে কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে মাঝখানে, এটা আমি ফার্স্টে ক্লাসে বলেছিলাম যে এখানে তিনটা কালার নিচ দিয়ে কাজ করবে। উপরে দুইটা কালার নাম আমি বলেছিলাম, ফিল কালার, স্ট্রোক কালার। আর বাম পাশেটা হচ্ছে কালার অ্যাপ্লাই হবে, একদম ডান পাশেরটা হচ্ছে আপনার কালার নান করবে, মানে কালারটা অ্যাপ্লাই হবে না, ডিসেবল করে দিবে। আর মাঝখানে যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আপনি যেখানে কালার অ্যাপ্লাই করতে চান, যেমন এখানে আপনি কালার অ্যাপ্লাই করতে চান, অবশ্যই এটাকে অ্যাট ফার্স্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন, নান করলে তো নাই হয়ে যাবে, এখানে কালার প্রেস করলে হচ্ছে কালার অ্যাপ্লাই হবে। আর যদি গ্রেডিয়েন্টে ক্লিক করেন, এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। তো গ্রেডিয়েন্টে ক্লিক করলে বাই ডিফল্ট যে গ্রেডিয়েন্ট আছে এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আর এখান থেকে আপনি এই যে গ্রেডিয়েন্ট এডিটর থেকে এই জায়গা থেকে আপনি গ্রেডিয়েন্টটা কাস্টমাইজ করতে পারবেন। তো এটা এখানে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি এই যে কালার স্টপার গুলা বা স্টপ গুলো এখানে আসছে, আমি এখানে ডাবল ক্লিক করব, করে এখান থেকে আমি কালার পিক করতে পারি। এরকম যদি আপনার কাছে মনে হয় যে না আমি এরকম সোয়াচে কালার পিক করব না, আমি ধরে ধরে কালার পিক করব, তাহলে এখানে ক্লিক করবেন। এখান থেকে গ্রে স্কেল আছে, আমি এখান থেকে যদি সিএমওয়াই কে দেই তাহলে সিএমওয়াই কে আসবে। এখান থেকে যদি আমি 8GB দেই 8GB আসবে। তো যেইভাবে ইচ্ছা আপনি চাইলে দিতে পারবেন। ইভেন কালার কোডও এই জায়গায় প্লেস করতে পারবেন। আর যদি সোয়াচ থেকে নিতে চান তাহলে এই যে সোয়াচে ক্লিক করবেন, এখানে কিছু সোয়াচ থাকবে, সোয়াচে কালার আপনি নিজেও চাইলে অ্যাড করতে পারবেন। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই সাইডে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। আবার এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে ধরেন এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, এই যে দুইটা কালার একটা গ্রেডিয়েন্ট চলে আসলো। এই দুইটা কালার ভালো লাগছে না, আমি এখান থেকে এটা দিই, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো। এখন যদি আমি চাই যে এটাকে রিভার্স করব, যে এই পাশের কালারটা এই পাশে চলে আসবে, ওই পাশের কালারটা এই পাশে চলে যাবে, সেক্ষেত্রে আমি এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে মানে স্টপার গুলো ধরে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম। এইভাবেও রিভার্স আমি করতে পারি। এইভাবে রিভার্স করার একটু সময়ের ব্যাপার, আমরা আর একটু ইজি ওয়েতে করতে পারি। যেমন এটা এই যে রিভার্স গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করলে কিন্তু গ্রেডিয়েন্টটা রিভার্স হয়ে যাবে। তো এইভাবে ড্র্যাগ করে করার চেয়ে এখান থেকে ক্লিক করে করা অনেক ইজি, আর অনেক হচ্ছে টাইমও ওয়েস্ট কম হবে। তারপর এখানে আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো, এখানে অ্যাঙ্গেল দেয়া আছে। আপনার যদি প্রয়োজন হয় যে 120° অ্যাঙ্গেলে থাকবে এটা, আপনি এখানে 120 লিখে দিলেন, 120° অ্যাঙ্গেল এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখনো এটাকে আমি চাইলে রিভার্স করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমরা স্টাইল পাবো। এখানে একটা কথা ইম্পর্টেন্ট জিনিস, ফটোশপের চেয়ে ইলাস্ট্রেটরের একটা ডিফারেন্স হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট শুধুমাত্র দুইটা স্টাইলে অ্যাপ্লাই করতে পারি ইলাস্ট্রেটর। একটা হচ্ছে লিনিয়ার, যেটা আমি অলরেডি করলাম, আর একটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল হচ্ছে সার্কেলের মতো থাকে, আর যেটা এটা আর কি রেডিয়াল। তো রেডিয়াল থেকে সুইচ আমরা এইভাবে করতে পারি। হ্যাঁ, এখানে আমরা চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। অ্যাঙ্গেল চেঞ্জ করলে এখানে কোনো কাজ করবে না, কারণ রেডিয়ালের কোনো অ্যাঙ্গেল থাকে না, রেডিয়াল হচ্ছে গোলাকার থাকে। আচ্ছা, যাই হোক, এখন রেডিয়াল আর হচ্ছে লিনিয়ার এই দুইটা স্টাইল এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমি ফটোশপের ক্লাসে বলেছিলাম যে সবচেয়ে বেশি ইউজ হয় বা সবচেয়ে বেশি পপুলার গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা, লিনিয়ার আর রেডিয়াল। এই দুইটা আমরা বেশি ইউজ করি, আর ফটোশপে ইলাস্ট্রেটরে শুধুমাত্র এই দুইটা স্টাইলই আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে তো অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, বা আমরা কিভাবে অন্য জায়গা থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করব বা ডিসটেন্সটা বাড়ায় দিব, যে এখানে যে যদি চাই একদম ভেতরে স্মুথ কালারটা দেখা যাবে, তখন এটা করতে চাইলে আমি কি করতে পারি। এটা করার জন্য আপনি এখান থেকে যে গ্রেডিয়েন্ট যে টুলসটা আছে, এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুল আছে একটা, এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে ক্লিক করবেন। এই যে দেখেন একটা হ্যান্ডেল বের হয়েছে,
এইটা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পর আপনি যেখান থেকে ড্র্যাগ করবেন, যত বড় করে ড্র্যাগ করবেন অত বড় করে সে কালার অ্যাপ্লাই করবে। দেখেন মাঝখানে শুধুমাত্র মিক্স পয়েন্ট বলে দেখা যাচ্ছে। আবার যদি ছোট করে ড্র্যাগ করি মাঝখানে শুধুমাত্র পুরো কালারটা কিন্তু দেখা যাবে। আবার আরো ছোট দেই, দেখেন একদম দেখা যাচ্ছে। তো এইটা আপনি হ্যান্ডেল করতে পারবেন এইভাবে। যে অ্যাঙ্গেলে দিবেন, কাস্টমাইজ অ্যাঙ্গেল যদি প্রয়োজন হয় এইভাবে দিতে পারেন, ওই অ্যাঙ্গেলেই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। তাছাড়া আমরা মিডল পয়েন্ট তো আমরা কাস্টমাইজ করতে পারি, এখান থেকেও কাস্টমাইজ করতে পারি, এটা তো আমরা অলরেডি জানি যে কালার মিক্স পয়েন্টটা সে চেঞ্জ করবে। ইভেন আপনি এখান থেকেও করতে পারবেন। এই যে দেখেন একটা অ্যারো আছে, এটাকে ধরে উপরে নেবেন, এই কালার পরিমাণ বাড়তে থাকবে, আবার এটাকে ধরে নিচে নেবেন, সরি কর্নারটা ধরে নিচে নেবেন, এটা এই কালারের পরিমাণ, ইয়েলো কালারের পরিমাণ বাড়ছে। তো এইভাবে কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে কাস্টমাইজ করি, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে মেবি 50% থাকে, সরি অ্যাঙ্গেলে কেন 50% দিলাম, এখানে লোকেশনে 50% থাকে। আচ্ছা যাই হোক, তো আপনি চাইলে এইভাবে ড্র্যাগ করে চেঞ্জ করতে পারেন, অথবা এই যে আমি হ্যান্ডেলটার উপর দিকে যাচ্ছি, দেখেন একটা অ্যারো চিহ্ন কিন্তু আসছে, রোটেটের মতো একটা আইকন আসছে। এখন এটাকে আমি চাইলে এইভাবে রোটেট করতে পারবো, এই কর্নার আসবো, রোটেট আইকন আসবে, এইভাবে রোটেট করতে পারবো। আবার এটাকে ধরে ডানে বামে উপরে নিচে মুভ কিন্তু আমি করতে পারবো। এই হচ্ছে ব্যাপারটা। আবার চাইলে ছোট আমি করতে পারি। তো এইভাবে হচ্ছে আপনি গ্রেডিয়েন্টটাকে এডিট করতে পারেন। আর লিনিয়ার তো আমি বললামই। আর এখন আপনি যদি চান যে এটাকে আপনি স্ট্রোক অ্যাপ্লাই করবেন, স্ট্রোকের মধ্যেও আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখান থেকেও আমি স্ট্রোক অন করতে পারি, অথবা এখান থেকেও স্ট্রোক আমি অন করতে পারি। এখান থেকে স্ট্রোক অন করলে লাস্ট যে বা যেখান থেকে স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট দিবেন, লাস্ট যে গ্রেডিয়েন্টটা কাজ করেছেন ওটাই অ্যাপ্লাই হবে। ধরেন আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট কিন্তু এখন অফ আছে, হ্যাঁ স্ট্রোক কিন্তু এখন অফ আছে। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি, স্ট্রোকের মধ্যে একটা কালার আসবে, এই কালারটা আসবে। ধরেন এই কালারটা চেঞ্জ করে আমি এরকম ব্লু কালার দিলাম যাতে বোঝা যায়। আমি এখানে ধরেন সাইজটা বাড়াই দিলাম 15 পিটি, চলে আসলো। এখন কালার অ্যাপ্লাই হলো, আবার নান করে দিলে এটা চলে যাবে। এখন যদি গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করি তাহলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হবে। তো দুইটা গ্রেডিয়েন্ট সেম, এই জন্য এরকম লাগছে। তো আমি রিভার্স করে দিই, তাহলে ডিফারেন্ট লাগবে। রিভার্স করে দিলাম, এখন দেখেন গ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু আপনার সরি স্ট্রোকের মধ্যেও কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। আবার এখন যদি চান যে না আমি ফিল কালার রাখবো না, শুধুমাত্র স্ট্রোকের মধ্যেই গ্রেডিয়েন্ট কালার রাখবো, সেটাও করতে পারেন। যেমন এখান থেকে যদি আমি ইলিপস নেই, ইলিপসের মধ্যে হচ্ছে বাই ডিফল্ট এটা আসছে, আমি রিভার্স করে দিলাম, ফিল কালার চলে আসলো। আবার যদি চাই এটাকে স্ট্রোকে রিভার্স করে দিতে পারি, এখান থেকে স্ট্রোকের সাইজটা বাড়িয়ে দিই 15। তো আমরা গ্রেডিয়েন্ট হচ্ছে ফিলের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আমি আবারও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের ওয়েটা দেখাই দেই। আমি আবারও দেখাই দিচ্ছি। আমরা ধরেন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর এখান থেকে স্ট্রোক নান, আপনার নর্মাল এরকম একটা কালারে আছে। তো এই কালার থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য এই শেপটাকে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট যে কালারটা আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট এডিটরটা চলে আসবে, বা গ্রেডিয়েন্টের যে প্যানেলটা আছে প্যানেলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে কালার ইউজ করবেন এখান থেকে পিক করলেন। ধরেন এইভাবে গ্রেডিয়েন্ট থাকলো, এখান থেকে অ্যাঙ্গেলও কাস্টমাইজ করতে পারেন, লিখে রিভার্স করে দিতে পারেন। তারপর এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারি, আমরা রেডিয়াল লিনিয়ার দুইটা স্টাইলে অ্যাপ্লাই করতে পারি। তারপর যদি প্রয়োজন হয় যে না আমি স্ট্রোকেও রাখবো, এখান থেকে স্ট্রোকটা নিয়ে স্ট্রোকের মধ্যে ক্লিক করবেন, অ্যাপ্লাই হয়ে যাবে। রিভার্স করে দেই, এখান থেকে স্ট্রোকের সাইজটা বাড়ায় দেই, তাহলে আমরা ফুললি বুঝতে পারবো স্ট্রোকের মধ্যেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যায়। চাইলে ডিফারেন্ট গ্রেডিয়েন্টও স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, যে শুধুমাত্র এটা হবে তা না, ডিফারেন্ট গ্রেডিয়েন্টও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন স্ট্রোকের মধ্যে। এই হচ্ছে গ্রেডিয়েন্ট। এইভাবে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার নিব, গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। স্ট্রোকটাকে নান করে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে,
তারপর হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটা দেখার আগে আমরা পাথ ফাইন্ডার ডিটেলসটা দেখে ফেলবো। পাথ ফাইন্ডার ডিটেলসটা দেখলে আমাদের শেপ বিল্ডার টুলটার কাজটা কি হচ্ছে বা অ্যাকশনটা কি হয় এটা একটু বুঝতে আমাদের সুবিধা হয়। পাথ ফাইন্ডারটা আমরা দেখার জন্য, পাথ ফাইন্ডারটা হচ্ছে আমরা ফটোশপে পাথ ফাইন্ডার অল্প কিছু কাজ দেখেছিলাম, একদম বেসিক কিছু কাজ দেখেছিলাম। আমরা দুইটা শেপ অ্যাড করা, দুইটা শেপকে হচ্ছে সাবস্ট্রাক্ট করা, এগুলো আমরা দেখেছিলাম। তো আমরা যদি এখানে নর্মাল রেগুলার কালার রাখি এই জায়গায়, ওকে। এখানে দুইটা শেপ আমি ক্রিয়েট করলাম, দুইটা সার্কেল। তো আমরা হচ্ছে পাথ ফাইন্ডারে কাজ করার জন্য আমরা পাথ ফাইন্ডার অপশনটাকে নিয়ে আসবো। পাথ ফাইন্ডার অপশনটা আমরা পাবো উইন্ডোতে। উইন্ডোতে ক্লিক করব, একটু নিচে স্ক্রল করে আসবেন। আসার পর দেখেন এখানে পাথ ফাইন্ডার অপশনটা আছে, যে পাথ ফাইন্ডার, অথবা এটা শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9। কিবোর্ড থেকে শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9 প্রেস করলে আপনার পাথ ফাইন্ডারটা চলে আসবে। বললাম দেখেন পাথ ফাইন্ডার চলে আসছে। এই যে শেপ মোডের কাজগুলো, শেপ মোডের কাজগুলো আমরা ফটোশপে করেছিলাম। দুইটাকে ইউনিট করা, তারপর হচ্ছে আপনার মাইনাস ফন্ট করা বা সাবস্ট্রাক্ট করা, ইন্টারসেট করা, এগুলা কিন্তু আমরা ফটোশপে কয়েকটা কাজ করেছিলাম। তো আমরা ইলাস্ট্রেটরে হচ্ছে একটা শেপকে করতে পারি। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের পাথ ফাইন্ডার্স নিয়ে, বাট আমি এগুলো দেখাই দিই, যেহেতু পাথ ফাইন্ডার অপশনের মধ্যে এগুলো আছে, শেপের মোডটাও আছে। তো আমরা এট ফার্স্ট কি করব, যে এই দুইটা শেপ বা তিনটা শেপ আমরা ইউনিট করতে চাই, এই দুইটাকে বা তিনটাকে সিলেক্ট করব, শেপগুলোকে করার পর এখানে আমরা ক্লিক করার আগে দেখেন কি বলছে, ও কিন্তু বলছে ইউনিট করার জন্য অলটা ক্লিক করতে হবে। অলটা ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ এন্ড অ্যাড টু শেপ। তো এখানে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, করার পর দেখেন এটা ইউনিট হয়ে গেল। এখন এটাকে এক্সপান্ড করে দিই, দুইটা একসাথে চলে আসলো। এখন যখনই আমি কালার চেঞ্জ করব দুইটা একসাথে চেঞ্জ হবে, মানে দুইটা একটা হয়ে গেছে এক কথায়। তো আমি কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসলাম। তারপরের যে অপশনটা আছে এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, এটা হচ্ছে উপরে যে শেপটা আছে এটা মাইনাস হবে। ক্লিক করলাম, মাইনাস হয়ে গেল, এক্সপান্ড করে দিলাম, এখন এটা চলে আসলো। এক্সপান্ডের কাজটা কি হয়, এক্সপান্ডের কাজটা কি হয়, যখন আপনি ইউনিট করেন, অলটা ক্লিক করে সাবস্ট্রাক্ট করেন বা ইউনিট করেন, এখন তখন কিন্তু এই যে কাজটা আছে এটা কিন্তু রয়ে যায়, বা এটা কিন্তু একটা আপনার কি বলে এটাকে একটা লাইনের মতো কিন্তু রয়ে যায় এই জায়গায়। তো এটাকে এক্সপান্ড করে শুধুমাত্র এই যতটুকু ফিল কালার থাকে অতটুকু কনভার্ট করতে হয়। যে এখানে এক্সপান্ড করে দিব, বাকিটুকু চলে যাবে, শুধু এইটুকু থেকে যাবে। আচ্ছা, তারপরে যে কাজটা ছিল এটা হচ্ছে ইন্টারসেট। ইন্টারসেট করার জন্য আমি ঠিক অল্টার ক্লিক করে এখানে ক্লিক করলাম, শুধুমাত্র ভেতরের অংশটুকু থাকবে, বাকিটুকু কেটে যাবে। এটা হচ্ছে ইন্টারসেটের কাজ। এখান থেকে এক্সপান্ড করে দিলাম, ইন্টারসেট হয়ে গেল। আর তারপরের যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে এক্সক্লুড। এক্সক্লুডের কাজ হচ্ছে ভেতরে যতটুকু ওভারল্যাপ হয়েছে তার ঠিক অপোজিটটা হবে। ভেতরে ওভারল্যাপিংটা থাকবে না, বাকি সবকিছু থাকবে। যেমন ক্লিক করলাম, অল্টার প্রেস করো, সেম ভাবে এটা এখানে এক্সপান্ড করলাম। এখানে দেখেন ফরগ্রাউন্ড যে কালার, মানে উপরে যে শেপটা ছিল ওর যে কালার ছিল ওইটাই কনভার্ট হয়ে যাবে, যেটা আমরা আগেও দেখেছিলাম। উপরে যে শেপ থাকে ওই শেপ যদি ইউনিট হয় অথবা সাবস্ট্রাক্ট হয় বা এক্সক্লুড হয়, উপরে যে শেপ থাকে ওই শেপ অনুযায়ী আপনার কালারটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তারপরে চলে আসি পাথ ফাইন্ডারের অপশনে। যেমন এখান থেকে আমি যদি এটাকে ফার্স্টে যে অপশনটা আছে পাথ ফাইন্ডারে, এটা হচ্ছে ডিভাইড। ডিভাইড হচ্ছে আপনার এখানে যতগুলা শেপ থাকবে এই সবগুলা শেপের দেখেন এই দুইটা শেপ আছে, এই জায়গায় দুইটা সার্কেল আছে, এই সার্কেলগুলো কতটুক জায়গায় একটার সাথে আরেকটা ওভারল্যাপিং হয়েছে বা একটা স্ট্রোকের সাথে বা একটা সাইড এজ দিয়ে আরেকটা সাইড এজ অ্যাড হয়েছে। যেমন এখানে একটা সাইড এজ আছে, এই জায়গায় আছে, তো একটা দুইটা তিনটা হয়ে গেল না এটা এখানে। আমি যখন ডিভাইডে ক্লিক করব দেখেন কি হয়, এটা তিনটা পার্টে হয়ে যাবে। এটা গ্রুপ থাকবে সবসময়, যে এখানে যা কাজ করবেন সবগুলো গ্রুপে থাকবে। এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করার পর এটাকে একটা পাশ দিয়ে আপনি আলাদা করতে পারবেন। সবগুলো ডিভাইড হয়ে গেছে।
তো যত জায়গা দিয়ে এরকম ছোটখাটো ওভারল্যাপ থাকবে সব জায়গা দিয়ে হচ্ছে ডিভাইড হয়ে যাবে। ধরেন আমি এখানে যদি আরেকটা সার্কেল থাকতো এই জায়গায় উপরে, এখানে আমি একটা সার্কেল দিলাম, এটার কালার আমি দিয়ে দিলাম এরকম একটা কালার দিয়ে দিলাম, দিয়ে এখন যদি তিনটাকে ধরে আমি ডিভাইডে ক্লিক করে, তাহলে দেখেন এখানে একটা হবে, দুইটা হবে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা হয়ে যাবে। দেখেন ডিভাইড দিলাম, রাইট বাটন ক্লিক, এটাকে আনগ্রুপ করি, দেখেন যত জায়গায় ওভারল্যাপ পড়েছে সব জায়গায় কিন্তু আলাদা আলাদা পার্ট হয়ে গেছে সে। এই হচ্ছে ডিভাইড। তারপর আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসলাম, আর তারপরে যে অপশনটা আছে এটা দেখি কি, এটা হচ্ছে ট্রিম। এটা হচ্ছে ট্রিম করে ফেলবে। ধরেন আমি এটাকে ট্রিম করলাম, ট্রিম করার মাধ্যমে সে কি করবে, উপরের শেপটা নিচের শেপটাকে কেটে ফেলবে, ওভারল্যাপ অংশটা সে কেটে ফেলবে। আমি এটা আনগ্রুপ করি, দেখেন ওভারল্যাপিং যত পেছনের শেপটা ছিল অতটুকু কিন্তু সে কেটে ফেলেছে। তো ট্রিম করবে, নিচে যে শেপটা থাকবে ওই শেপটা যতটুকু উপরের শেপের সাথে ওভারল্যাপ করবে অতটুকু ট্রিম করে ফেলবে। যেমন ধরেন আমি এখানে যদি এই পাশের শেপটাকে আমি উপরে রাখতাম আর এটা নিচে রাখলাম, এই দুটাকে ধরে এটা কিভাবে উপরে উঠাইছে আমি একটু পরে বলবো, অ্যারেঞ্জমেন্টের ক্লাস আজকে দেখানোর কথা, আমি দেখাই দিব। সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ট্রিমে ক্লিক করলাম, এখন এটাকে আমি আবার আনগ্রুপ, এখন দেখেন নিচে শেপটা ট্রিম হয়ে গেছে। তো এটা হচ্ছে উপরে যে শেপটা থাকবে ওই শেপটা নিচে শেপটাকে ট্রিম করে ফেলবে। সিলেক্ট করলাম দুইটাকে, তারপরে এটা কি আছে, এটা হচ্ছে মার্জ। মার্জ মানে কি আমরা সবাই জানি, এটাকে মার্জ করে ফেলেছে। মার্জ করবে এখানে, কিন্তু শুধুমাত্র কি করবে, ট্রিমে যে কাজটা করেছে আউটপুটটা দেখতে সেমই লাগে, কিন্তু নিচে শেপটাকে এটা মার্জ করে ফেলেছে। ওইটা ট্রিম করছে, ট্রিম মানে কেটে ফেলবে, আর মার্জ মানে নিচে যতটুকু ওভারল্যাপ করেছে ওইটা এই উপরের শেপটা মার্জ করে ফেলেছে, মানে অ্যাড করে ফেলেছে। তো দুইটার আউটপুট সেম লাগে, মানে দুইটা আউটপুট দেখতে সেমই হয়, বাট ওইটা কেটে ফেলে আর এটা হচ্ছে মার্জ করে ফেলে। এটাও সেম উপরের শেপটাই করবে নিচের শেপটাকে। আর এখানে কি আছে, এটা হচ্ছে ক্রপ। এখানে ক্লিক করে দেখি কি হয়, এটা ক্রপ করে ফেললো। ক্রপ আর হচ্ছে মাইনাস ফ্রন্ট এটা বা হচ্ছে ইন্টারসেটে দুইটা সিমিলার লাগে দেখতে, কিন্তু একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্সটা কি আমি একটু করে দেখাই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এখানে আরেকটা নিলাম, এই জায়গায় নিয়ে দুটোকে ধরে আমি এই জায়গায় করলাম কি, ইন্টারসেট করলাম, মানে ভেতরের অংশটুকু দেখা যাবে আর বাইরের অংশটুকু দেখা যাবে না। আর এখানে আমি ক্লিক করে আমি এটাকে ট্রিম করলাম। এখানে ডিফারেন্সটা কি হলো, ডিফারেন্সটা হয়েছে ট্রিম করে ফেলেছে এটা। এখানে দেখেন সাইড দিয়ে একটা এজ দেখা যাচ্ছে, আর এখানে এরকম দেখা যাচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল, মানে নিচের লেয়ারের যে কালারটা ছিল ওইটাই জায়গায় অ্যাপ্লাই হয়েছে, আর এখানে উপর লেয়ারের কালারটা অ্যাপ্লাই হয়েছে। আর তারপর এটা হচ্ছে আউটলাইন, মেবি হ্যাঁ আউটলাইন, ক্লিক করলাম, এটা আউটলাইন হয়ে গেছে। এই টেক্সটটা বা এই শেপটা আউটলাইন হয়ে যাবে। আউটলাইন মানে কি, একটা বর্ডার চলে আসবে এখানে। এখানে কিন্তু স্ট্রোক নাই, যদি মনে করেন স্ট্রোক আছে, আসলে স্ট্রোক ফিল কোনো কিছুই নেই জায়গায়, এটা আউটলাইন করে ফেলেছে। তো কোনো টেক্সটকে বা কোনো শেপে যদি আউটলাইন করার প্রয়োজন হয় এইভাবে আউটলাইন করতে পারবেন। তারপরে এখানে এটা হচ্ছে মাইনাস ব্যাক, এখানে ক্লিক করলে মানে পেছনেরটা উপরটাকে সাবস্ট্রাক্ট করে ফেলবে, মাইনাস ব্যাক পেছনেরটা উপরটাকে কেটে ফেলবে। আর সেম কাজগুলা আমরা পাথ ফাইন্ডার এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারবো, বাট এটা হচ্ছে আমরা ফ্রি হ্যান্ডে করবো, এটা আরো অনেক ইজি ওয়েতে করা যায়। কোনটা বুঝেন না আপু, মাইনাস ব্যাক না আউটলাইন? আচ্ছা, ট্রিম আর ক্রপ, আমি এখানে উপরে একটা রাখলাম, দুইটা কিন্তু সেম কালার সেম সবকিছু। উপরটাকে আমি ট্রিম করলাম, আর নিচেরটাকে ধরে আমি এখানে উপরটাকে আমি ইন্টারসেট করলাম, আর এই জায়গায় হচ্ছে আমি ক্রপ করলাম। এখন দেখেন দুইটা ডিফারেন্স কি হয়েছে,
এখানে আসছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড না, মানে পেছনের যে শেপটা ছিল এটার কালার অ্যাপ্লাই হয়েছে। আর এখানে কি হয়েছে, এখানে উপরের শেপটা কালার অ্যাপ্লাই হয়েছে। আর এখানে আরেকটা ডিফারেন্স কি, এখানে কিন্তু সাইড দিয়ে কোনো একটা বর্ডার নেই, যেটা হচ্ছে এখানে আরেকটা শেপ ছিল এরকম কোনো বর্ডার নেই, শুধুমাত্র এটাই আছে, পিল স্ট্রোক যাই আছে এটাই আছে। আর এখানে দেখেন একটা সাইড এজ আছে, তার মানে এখান থেকে কিছু একটা ক্রপ হয়েছে, এরকম কিছু একটা বোঝা যায়। তো ক্রপ করলে হচ্ছে পেছনে যে শেপ থাকবে ওই শেপটার কালার এখানে অ্যাপ্লাই হবে, আর সাইড দিয়ে এরকম একটা এজ থাকবে, বর্ডার থাকবে। আর এখানে ট্রিম করলে বা ইন্টারসেট করলে, এখান থেকে ইন্টারসেট যখন করবেন তখন হচ্ছে সাইড এজ থাকবে না, তারপর ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে, সরি উপরে যে শেপটা থাকবে ওই শেপের কালারটা পিক করে নেবেন, আর এটা হচ্ছে নিচের শেপের কালার পিক করে নেবেন। আর সেম এই পাথ ফাইন্ডারের সেম কাজগুলো আমরা ফ্রি হ্যান্ডে করতে পারবো, বা এখানে অ্যাকশন না অ্যাপ্লাই করে আমরা করতে পারবো এখান থেকে, কোথায়, শেপ বিল্ডার টুল থেকে। শেপ বিল্ডার টুলটা কি, শেপ বিল্ডার টুলটা কিভাবে কাজ করে একটু দেখাই দেই। শেপ বিল্ডার টুলটা দিয়ে সেম কাজগুলো আমরা করতে পারবো, একটা একটা করে দেখায় আর একটা একটা করে মিলবে। আচ্ছা, এখান থেকে শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুলগুলো কি, মানে কিসের জন্য আমরা ইউজ করবো বা কেন কাজ করে। শেপ বিল্ডার টুলটা হচ্ছে একটা শেপের সাথে কাজগুলো কি বলে দেই। এখানে যা যা করেছে সেই সেম কাজগুলো সে করে, কিন্তু এখানে আরো ইজি ওয়েতে করে। যেমন এটা একটা শেপকে আরেকটা শেপের সাথে অ্যাড করার জন্য ইউজ করা হয় শেপ বিল্ডার টুলটা, একটা শেপ থেকে আরেকটা শেপ বাদ দেওয়ার জন্য ইউজ করা হয়, তারপর হচ্ছে ডিভাইড করার জন্য ইউজ করা হয়, হ্যাঁ অনেকগুলো কাজ করার জন্য ইউজ করা হয়। যেমন আমরা যদি দেখি, শেপ বিল্ডার টুলটা নিলাম, নেওয়ার পর দেখেন এরকম যখন আমি কার্সারটা ভেতরে আনছি, আনার পর যে যে জায়গায় এজ গুলো আছে ওই যে জায়গায় কিন্তু একটা মানে একটা গ্রাফের মতো ক্রিয়েট করে সে। আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তখন কিন্তু সে এটাকে আলাদা আলাদা ট্রিম করে ফেলেছে। এটা ক্লিক করার কারণে ট্রিম হয়ে গিয়েছে। আর এখানে ফরগ্রাউন্ডে যে কালার আছে এই কালারটা এই জায়গায় অ্যাপ্লাই হয়েছে। আর এখানে যদি আমি আরো কিছু শেপ থাকতো, ধরেন এখানে আর একটা শেপ নিয়েই নেই, বেশি থাকলে একটু ভালোভাবে বোঝা যায়। এটা তো ব্লু কালার আছে একটা, অন্য একটা কালার দিই। এখন সবগুলোকে সিলেক্ট করুন, অবশ্যই কিন্তু সবগুলোকে সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিলেন, নিয়ে এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা করলেন, এখানে একটা করলেন, এখানে একটা করলেন, এখানে করলেন, এখানে করলেন, এখানে করলেন। এখন কিন্তু সবকিছু আপনি আলাদা করে ড্র্যাগ করতে পারবেন, আলাদা করতে পারবেন। এই যে আলাদা করলাম, এটাকে যদি চাই আমি অ্যাডও করে ফেলতে পারবো। আগের পজিশনে চলে যাই, সবগুলোকে সিলেক্ট করলাম। এখন এই যে তিনটা সার্কেল কিন্তু ডিফারেন্ট ওয়েতে আছে, আলাদা আলাদা আছে। এখন যদি এটাকে শেপ বিল্ডার টুলটা নেই, নিয়ে আমি জাস্ট মাউসের লেফট বাটনটা প্রেস করে এইখান থেকে ড্র্যাগ করে এইটা দেখাই দেই, এই দুইটা কিন্তু একটা হয়ে যাবে। আবার এখান থেকে ড্র্যাগ করে এটা দেখাই দিই, এই দুইটা একটা হয়ে গেল, এটা আলাদা একটা থাকলো, আর এই দুইটা একটা হয়ে গেল। এখন যদি আলাদা করে এগুলাকে দেখেন, এরকম কিন্তু একটা একটা হয়ে গেছে। তো আপনি চাইলে অ্যাডও করতে পারবেন। এখানে তো দিলে হচ্ছে সব অ্যাড হয়ে যায়, তো আপনি চাইলে স্পেসিফিক বলে বলে অ্যাড করতে পারবেন যে এইটা এটা চাচ্ছে আমার অ্যাড হোক, হ্যাঁ এটা আপনি করতে পারবেন। আবার যদি চান সাবস্ট্রাক্ট করে ফেলতে, মানে মাইনাস করতে, সেটাও করতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন এই যে মাঝখানে যে অংশটা আছে এটা সাবস্ট্রাক্ট হয়ে যাবে, এখানে তো সাবস্ট্রাক্ট দিলে কোনটা সাবস্ট্রাক্ট হবে বলা যায় না, বা সবগুলো ওভারল্যাপ যতটুকু আছে ততটুকু সাবস্ট্রাক্ট হয়ে যাবে, এরকম হতে পারে। কিন্তু এখানে কিন্তু যদি চান আপনি যে টুল নিয়ে যে শুধুমাত্র মাঝখানে যেটা আছে এটা সাবস্ট্রাক্ট হবে, তো মাঝখানেটা সাবস্ট্রাক্ট করার জন্য আপনি এই দেখেন কার্সরের সাথে আমার প্লাস আইকন আছে, আমি অল্টার ক্লিক করে এটা মাইনাস হয়ে যাবে। যে প্লাস আছে, অল্টার ক্লিক করার কারণে এটা আমার মাইনাস হয়ে গেছে। মাইনাস করার পর অল্টার চেপে ধরে এখানে ক্লিক করবেন, দেখেন এটা মাইনাস হয়ে গেল, এটা সাবস্ট্রাক্ট হয়ে গেল। আবার এখানে অল্টার ক্লিক করে প্রেস করলেন, এটা মাইনাস হয়ে যাবে। এখানে ক্লিক করলেন, এটা মাইনাস হয়ে যাবে। এখানে ক্লিক করলেন, এটা মাইনাস হয়ে যাবে। যেখানে ক্লিক করবেন ওইটা মাইনাস হয়ে যাবে। আর প্লাস রেখে ড্র্যাগ করলে অ্যাড হবে, যেমন দুইটা এখন একটা হয়ে গেল। ওকে, অ্যাড করা নাই, অ্যাড থাকতে হবে, একটার উপর একটা থাকতে হবে, নয়তো অ্যাড হবে না। এখন দুইটাকে সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে ড্র্যাগ করলে এখন দুইটা একটা হয়ে যাবে। তা আমরা চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা আলাদাও করতে পারি, অ্যাডও করতে পারি, সাবস্ট্রাক্টও করতে পারি, বা আলাদা আলাদা করে ডিভাইডও করতে পারি। আচ্ছা, এটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা সার্কেল বাদ দিয়ে ধরেন এটা
রেক্টেঙ্গুলার নিলাম। ওকে, এরকম 4টা 5টা কিছু আমি ক্রিয়েট করলাম। এখন চাচ্ছি সবগুলোকে আমি ধরে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে সবগুলোকে একটাতে কনভার্ট করব। সেটা কি পসিবল? হ্যাঁ পসিবল। এখন তো প্লাস আছেই, আমি জাস্ট ড্র্যাগ করে এখান থেকে এখানে ড্র্যাগ করলাম, দুইটা অ্যাড হয়ে গেল। এখান থেকে এখানে ড্র্যাগ করলাম, এটা অ্যাড হয়ে গেল। এখান থেকে এখানে ড্র্যাগ করলাম, এটা অ্যাড হয়ে গেল। এখান থেকে এখানে ড্র্যাগ করলাম, সবকিছু অ্যাড হয়ে গেল। এও কিন্তু সবগুলো আমার একটা হয়ে গেল। এইভাবে আমি একটাও করতে পারি, আবার যদি চাই স্পেসিফিক কোনো কিছু আলাদা রাখতে সেটা আমি করতে পারি। সেটা কিরকম? সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিলাম, এখানে এটা ক্লিক করলাম, আলাদা থাকলো। এখানে এটা ক্লিক করলাম, আলাদা। এখন সবগুলো কিন্তু আমি আলাদা করতে পারবো। যত জায়গায় ওভারল্যাপিং হয়েছে সবকিছু কিন্তু আমি আলাদা করতে পারছি। আবার যদি প্রয়োজন হয়, এটা তো ডিভাইড করলাম, প্রয়োজন হয় স্পেসিফিক কোন একটা অংশ আমি বাদ দিব, সেটা আমি করতে পারি। সেটা কিভাবে? শেপ বিল্ডার টুল নিলাম, এখানে ক্লিক করলাম তো প্লাস হবে, কিন্তু আমি অল্টার প্রেস করে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস মাইনাস মাইনাস, এগুলো মাইনাস হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে এটাও সাবস্ট্রাক্ট হয়ে যাবে। আপনি চাইলে অ্যাডও করতে পারবেন, মাইনাসও করতে পারবেন। আচ্ছা, তো আমাদের আজকে ক্লাসে হচ্ছে, আমি এটাকে সাইডে রেখে দিই, একটু পরে এটা আরেকটা কাজে দেখাতে হবে। ওকে, তো আমরা আজকের ক্লাসে হচ্ছে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কি করব? একটা ফ্লাওয়ার ডিজাইন করব। ফ্লাওয়ার ডিজাইন করার জন্য আমরা অ্যাট ফার্স্ট একটা সার্কেল নিব। একটা সার্কেল ক্রিয়েট করলাম, এই সার্কেলটাকে আমরা স্ট্রোকে রাখবো। এখান থেকে রেড কালার থাকুক, ব্ল্যাক কালার থাকুক, কোনো সমস্যা নেই, যে কোনো কালার দিতে পারেন। এখান থেকে সার্কেলের সাইজ দিলাম 1 পিটি। তারপর সার্কেলটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকে রেখে এডিট থেকে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি। তারপর এটাকে পেস্ট ইন ফ্রন্ট, উপরে পেস্ট করলাম। এখন যেটা উপরে পেস্ট হয়েছে এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন অল্টার আর শিফট ধরে এটাকে ছোট করে দিব, উপরে যেটা ডুপ্লিকেট হয়েছে এটা। এখন এটার সাইজ কমে গেল, এটাকে 1 পিটি করে দেই ছোটটাকে। তারপর এটাকে ধরে আমি নিচে অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, এখন দুইটাকে আমি সিলেক্ট করব, করে এখান থেকে রোটেট টুলটা নিব। রোটেট টুলটা নিয়ে আমি অল্টার প্রেস করে, এটা সেন্টার আছে যে বড়টার মাঝখানে, কিন্তু সেন্টার দিয়ে দিব ছোটটার মাঝখানে। প্রয়োজনে জুম করে নেবেন। অল্টার প্রেস করে এখানে আমি সেন্টারটা দেখাই দিলাম। এখানে আমি চাচ্ছি এই যে সার্কেলগুলো, এগুলো হচ্ছে 6 বার অ্যাপ্লাই হবে। তো আমি 360 কে, যেহেতু চারপাশ দিয়ে ঘুরে আসতে 360 ডিগ্রি হয়, তো 360 কে আমি 6 দিয়ে ভাগ করব, তাহলে হয় মেবি 60 করে, 60 ডিগ্রি করে দিলে হচ্ছে আমার 6টা হবে। 60 ডিগ্রি করে দিলাম, কপি করলাম, তারপরে কন্ট্রোল ডি প্রেস করলে আবার এটারও 60 ডিগ্রিতে অ্যাঙ্গেল হয়ে যাবে। তো এরকম করে আমি 6টা করে ফেললাম। 6টা হয়ে যাওয়ার পর আমি সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে এই যে একটা পাশ আছে, এটাকে আমার একটা ধরেন ফুলের পাপড়ি হতে পারে, এরকম কিছু একটা আমি এটা ক্রিয়েট করব। তো সেই জন্য আমি কি করলাম, এই জায়গা থেকে শেপ বিল্ডার টুল নিয়ে, আচ্ছা এখানে মনে হয় আমার নিচ দিয়ে অ্যাডজাস্ট হয় নাই। অ্যাডজাস্ট না হওয়ার কারণে কিন্তু আমার এই জায়গায় ক্লিক করার কারণে দেখেন সব জায়গায় কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন একটুখানি মিস্টেক হয়েছে আমার। এই সার্কেল এইটার উপর থাকার কথা ছিল, দুইটা একটুখানি এদিক সেদিক হওয়ার কারণে কিন্তু আমার কাজটা হচ্ছে না। আমাকে আবার এই জিনিসটা ঠিক করে করতে হবে। তো এরকম মিস্টেক হতেই পারে, হলে এটাকে অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন। এই জন্যই অ্যালাইনমেন্ট প্যালেটটা ইউজ করা। আমি অ্যালাইনমেন্ট প্যালেটটা ইউজ করি নাই, কারণ আমি দেখাই নাই, এই জন্য আগেই দেখায় ফেলা উচিত ছিল। আচ্ছা, তো এটাকেও আমি আবার রিপ্লাই করছি, নিলাম। নেওয়ার পর এখান থেকে কপি করলাম, কপি করার পর এখান থেকে আমি পেস্ট ইন ফ্রন্ট, উপরে পেস্ট করলাম, এটাকে ছোট করলাম। এখান থেকে আমি আবার সাইজ দিয়ে দিলাম 1 পিটি। এখন এই দুইটাকে ধরে আমি
নিচে নিয়ে আসলাম, দেখি জুম করে অ্যাডজাস্ট হয়েছে কিনা। দেখেন একই জায়গায় আছে, অ্যাকুরেট ভাবে আছে। ওকে, এখন সমস্যা নেই। অথবা যদি সন্দেহ থেকে থাকে এখান থেকে অ্যালাইনমেন্ট করে ফেলবেন, সিলেকশন আছে, আমি একটু পরে দেখাবো এই অ্যালাইনমেন্টটা। তো যদি না বুঝে থাকেন সমস্যা নেই, সামনে দেখাই দিব কি করতে হবে। আচ্ছা, তো আমি এটাকে উপরে রাখলাম, এখান থেকে আমি আবারও হচ্ছে রোটেট টুলটা নিব, নিয়ে হচ্ছে সেন্টার দেখাই দিব। এটাকে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, সেন্টার চলে আসলো 60 ডিগ্রি, কপি, তারপর কন্ট্রোল ডি প্রেস করব, ডুপ্লিকেট হতে থাকবে। 6টা ডুপ্লিকেট হলো, তারপর সবগুলোকে সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে। তারপর এখান থেকে আমি শেপ বিল্ডার টুলটা নিলাম, নেওয়ার পর এখন দেখেন একটা ক্লিক করলে কিন্তু বাকিগুলো সিলেক্ট হচ্ছে না, তখন কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছিল। তো দেখেন প্লাস আছে, প্লাস মানে কি সবগুলো অ্যাড করবে। এখন প্লাস প্রেস করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে যাওয়ার পরে কিন্তু মাঝখানে সার্কেলটা সিলেক্ট হয়ে যায়। তো যেহেতু আমি মাঝখানে সার্কেলটা সিলেক্ট করব না, আমি এখান পর্যন্ত রাখলাম, 3টা অ্যাড হয়ে গেল। 3টা কিন্তু আলাদা আলাদা ছিল। আবার এটাকে প্রেস করে ড্র্যাগ করলাম, এই 2টা অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে এখানে এই পুরোটুকু একটা হয়ে গেল। আবার এখান থেকে ভেতরটা খেয়াল রাখবেন, একবারে মাঝখানে সার্কেল যাতে না হয়, এই ছোটটা থেকে শুরু করব। মাউসের লেফট বাটনটা প্রেস করে ড্র্যাগ করব, এটা অ্যাড হতে থাকবে। হয়ে গেল, এখান থেকে এখানে ক্লিক করে দিলাম, 3টা 4টা অ্যাড হয়ে যাবে। এই যে প্রসেসিংটা আসতেছে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী কম আসবে, বেশি আসবে, অনেক সময় নাও দেখাইতে পারে। পিসি কনফিগারেশন অনেক ভালো থাকে তাহলে প্রসেসিংটা দেখায়ও না অনেক সময়। তো আমি এগুলো করলাম, অ্যাড করে ফেললাম। এই তো কাজ আমার হয়ে গেল। এখন যদি এটাকে আমি হচ্ছে আমার এক একটা পাপড়ি মনে করি, আমি চাইলে এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারি, এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিতে, অথবা আমি চাইলে গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারি। এই গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, চলে আসলো এখানে গ্রেডিয়েন্ট, আবার সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম, চলে আসলো গ্রেডিয়েন্ট। এটাকে রিভার্স করে দেই, তাহলে ডিফারেন্ট থাকবে। এই তো, এই হচ্ছে আমার শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে ফ্লাওয়ার ক্রিয়েট করা। তো নেক্সট ক্লাসের একটা হোমওয়ার্ক থাকবে, শেপ বিল্ডার টুল দিয়ে ফ্লাওয়ার ক্রিয়েট করা। আপনি চাইলে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবেন, ফিল কালারও দিতে পারবেন। আচ্ছা, এইভাবে একটা ফ্লাওয়ার ক্রিয়েট করে ফেলবেন শেপ বিল্ডার টুল দিয়ে। আর তারপর হচ্ছে এখানে শেপ বিল্ডার টুলের পরে হচ্ছে পেইন্ট বাকেট টুল, লাইভ পেইন্ট বাকেট টুল। লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে ফটোশপে যেরকম পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা কালার পেইন্ট করতে পারতাম, এখানে লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো, বাট এখানে ওয়েটা একটু ডিফারেন্ট। ওখানে আমরা ইউজ করতাম সিলেকশন করে আমরা ওই জায়গায় কালার অ্যাপ্লাই করতে পারতাম, আর এখানে হচ্ছে শেপের মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করব। আর শেপের মধ্যে কালার কিভাবে অ্যাপ্লাই করব, যেমন ধরেন এখানে অনেকগুলা কালার আছে, বা এক একটা শেপ এক এক কালার। এখানে কিন্তু অনেক জায়গায় ওভারল্যাপ অংশ আছে, যে এইটুকু একটা ওভারল্যাপ হয়েছে, এইটুকু একটা ওভারল্যাপ হয়েছে। এই ওভারল্যাপ যে অংশটুকু আছে এগুলোর মধ্যে আপনি চাইলে, বা যে বর্ডার গুলা ক্রিয়েট হয়েছে এই বর্ডার গুলোর মধ্যে, এই পাথগুলোর ভেতরে আপনি চাইলে কালার অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করলাম সবকিছু, অবশ্যই সবকিছু সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে লাইভ পেইন্ট বাকেট টুলে গেলাম, যাওয়ার পর আমি হচ্ছে এই জায়গায় ক্লিক করছি। যাওয়ার পর হচ্ছে এখান থেকে ধরেন আমি ক্লিক করলাম, দেখেন গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করা আছে বেদে কিন্তু গ্রেডিয়েন্ট কালার এই জায়গায় অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি নরমাল কালার নিলে হচ্ছে নরমাল কালারই অ্যাপ্লাই হবে। এখান থেকে যদি নরমাল কালার এখান থেকে যদি থাকে, গ্রেডিয়েন্টটা নান থাকে, তাহলে দেন পুরো গ্রেডিয়েন্ট কিন্তু নান হয়ে গেছে, কারণ এটা কিন্তু সিলেক্ট করা আছে। তো এখান থেকে কালার থেকে আমি ক্লিক করলে এখান থেকে কালার পিক করলাম, ফরগ্রাউন্ডটা দেখেন
বা ফিল কালার দেখেন এই কালারটা চলে আসলো। এখন ক্লিক করি, এখানে এই কালার হয়ে গেল। আমি একটা ডিফারেন্ট কালার নেই, এখানে দিলাম, এই কালার হয়ে গেল। আবার একটা অন্য একটা কালার নিয়ে এখানে ক্লিক করলে ওই কালারটা অ্যাপ্লাই হবে। এখান থেকে যেই কালার পিক করবেন এই কালার থেকে ওই কালারটাই এই বর্ডারের মধ্যে অ্যাপ্লাই হবে। আর এইটা কিন্তু অ্যাপ্লাই করার পর এটা কিন্তু আর আনগ্রুপ করতে পারবেন না, বা এটা কিন্তু মুভ করতে পারবেন না আলাদা করে। যেখানে মুভ হবে চারটা কিন্তু একসাথে, বা 5টা শেপ 10টা শেপ থেকেও একসাথে মুভ হবে। এরকম সিলেকশনের মধ্যে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন লাইট পেইন্ট বাকেট টুল দিয়ে। আচ্ছা, আর এখানে আরেকটা ব্যাপার আছে, ব্লেন্ড টুলের যে ব্যাপারটা, ব্লেন্ড টুলের কাজটা হচ্ছে, ব্লেন্ড টুলটা কোথায়, এই যে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজ হচ্ছে একটা শেপকে মানে দুইটা শেপকে হচ্ছে ধরে সে ব্লেন্ড করতে পারে। যেমন আমরা ধরেন এখান থেকে লাইন নিলাম, একটা কালার অ্যাপ্লাই করলাম, ধরেন এরকম গ্রিন কালারই রাখলাম, এক পিটি থাকুক এটা। আর এখান থেকে আমরা পেন্সিল নিলাম, পেন্সিল নিয়ে এরকম কিছু একটা ক্রিয়েট করলাম। এই জায়গার কালারটা আমরা চেঞ্জ করে রেড করে দিলাম। এখন আমি দুইটাকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড টুলটা আছে এই যে গ্রেডিয়েন্ট টুলের ঠিক নিচে ব্লেন্ড টুল, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেই দুইটা জায়গা থেকে আপনি কাস্টমাইজ করতে চান, ধর এইখান থেকে আমি কাস্টমাইজ করতে চাই, এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। ও দেখেন ব্লেন্ড হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে আপনার কাছে যে এটা এরকম কেন হইলো, বা এখানে কি হয়েছে যে এরকম একটা ইফেক্ট হয়ে গেল, এখানে কোনো একটা কালার অ্যাপ্লাই হয়েছে। অ্যাকচুয়ালি কালার অ্যাপ্লাই হয় নাই, আমি যে শেপগুলো ক্রিয়েট করেছি এটা ব্লেন্ড হয়ে গেছে, মানে স্টেপগুলো বেড়ে গেছে। যদি একটু ভালোভাবে দেখাই, এই ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করবেন, এরকম ব্লেন্ড অপশনটা চলে আসবে। আসার পর এখান থেকে আপনি স্পেসিফাইড স্টেপসে ক্লিক করবেন। এখান থেকে দেয়া আছে দেখেন 213টা স্পেসিফাইড স্টেপস আছে। এখানে যদি আমি লিখে দিই যে 50টা স্টেপ থাকবে, আমি প্রিভিউটা অন করে দিই, দেখেন এখানে তো বুঝতে পারছি। ওকে প্রেস করে একটু জুম করে দেখাই, দেখেন এই যে আমি লাইনটা ক্রিয়েট করলাম, এই লাইনটা কিন্তু 1টা 2টা 3টা করে 50টা স্টেপে গিয়েছে। যদি আরো বেশি প্রয়োজন হয় তাহলে আরো ঘন হবে। তখন অনেক বেশি ছিল বিধায় মনে হচ্ছে যে একটা পুরো একটা শেপ, একটা কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখান থেকে আবারও ডাবল ক্লিক করে এখান থেকে স্পেসিফাই স্টেপ থেকে যদি আমি এখানে আরো বাড়াই দিই, 80টা দিয়ে দিই, আরো ঘন হয়ে যাবে। আবার এটাকে চাইলে আপনি কাস্টমাইজও করতে পারবেন। কিরকম, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিবেন, নিয়ে এটাকে ধরে, সরি, একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এটাকে ধরে আপনি ডানে বামে এইভাবেও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এটাকে ধরে আবার ভেতরের দিকে নিয়ে যেতে পারবেন। তো ব্লেন্ড টুলের কাজ হচ্ছে এইভাবে ব্লেন্ড করা। ব্লেন্ড করে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে লোগো ক্রিয়েট করা যায়, আইকনও ক্রিয়েট করা, যেটা আমরা হচ্ছে লোগো ডিজাইনের ক্লাসে দেখবো। নেক্সট ক্লাসে মনে হয় আমাদের লোগো ডিজাইন আছে, ওই ক্লাসে আমরা দেখবো। তো এই হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল হচ্ছে একটা শেপকে ব্লেন্ড করে, ও হচ্ছে মাল্টিপল স্টেপ অ্যাপ্লাই করে একদম এমন একটা ইফেক্ট করে মনে হয় যে এটা একটা সলিড শেপ বা একটা কালার অ্যাপ্লাই করা হয়েছে এই জায়গায়। ওকে, আচ্ছা আমরা একটা ক্লাসে হচ্ছে, আচ্ছা স্ট্রোক প্যালেট একটু দেখে ফেলি, তারপর আমরা অন্য ব্যাপারগুলোতে যাব। স্ট্রোক প্যালেট এখান থেকে লাইন সেগমেন্ট টুলটাতে নিলাম। এখান থেকে আমরা স্ট্রোক তো দিতে পারি, স্ট্রোক নিয়ে তো কাজ করি। এখানে স্ট্রোকের কিন্তু কিছু জিনিস আমরা ব্যাপার কিন্তু জানি, যেমন এখান থেকে স্ট্রোকের সাইজ বাড়ানো যায়, তারপর এখান থেকে স্ট্রোকের কিছু ইউনিফর্ম পাওয়া যায়, এগুলো তো আমরা দেখেছি। তারপর হচ্ছে এখান থেকে বেসিক কিছু ইফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, এখানে ক্যাপ অ্যাপ্লাই করতে পারি, এগুলো তো আমরা এই জায়গা থেকে কিছু পাই। আবার কিছু অপশন, আরো অ্যাডভান্স অপশন আছে যেগুলো আমরা স্ট্রোকের থাকে, ওগুলো আমরা একটু ভিতরে পাই। ভিতরে কিরকম, যেমন উইন্ডো থেকে এখানে দেখেন স্ট্রোকের একটা প্যালেট আছে, যে স্ট্রোক, এটা শর্টকাট হচ্ছে Ctrl+F10, প্রেস করলে আমার স্ট্রোক প্যালেটটা চলে আসবে। তো আপনার এরকম হাইড হয়েও আসতে পারে। এটাকে আপনি অ্যারো প্রেস করে যে শো অপশনসে ক্লিক করবেন, আমি আবার বলে দিই, এই অ্যারোতে ক্লিক করে শো অপশনস এখানে ক্লিক করবেন,
এই অপশনগুলো ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা স্ট্রোকের সাইজ বাড়াতে পারি, যেই জায়গায় স্ট্রোকটা বাড়াবো এই জায়গাটা বা এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমি লিখে দিই 20, তাহলে এখানে 20 ফিটের এটা স্ট্রোক অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর একটু জুম করে দেখাই। তারপর ক্যাপ আছে, যেমন এটা হচ্ছে নর্মাল ক্যাপ, বাট ক্যাপ। হ্যাঁ, এটা এইভাবে আসছে। যদি আমি এখান থেকে রাউন্ড ক্যাপ করাই তাহলে হচ্ছে এরকম সাইডটা এরকম রাউন্ড থাকবে। আর এটা হচ্ছে বাট ক্যাপ থাকবে, বাট এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। এটা বাট ক্যাপের মধ্যে দেখতে, বাট একটু এক্সট্রা থাকে। যেমন এইটাতে নর্মাল বাট ক্যাপে যেখানে লাইনটা শেষ এখানেই আমার মানে কালারটাও শেষ, স্ট্রোকও শেষ। কিন্তু আমি যখন এখানে প্রজেক্টিং ক্যাপটা নিচ্ছি তখন দেখেন আরেকটু এক্সট্রা অ্যাড হচ্ছে। এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ, আর এটা হচ্ছে রাউন্ড ক্যাপ। এটা হচ্ছে রাউন্ড থাকবে, আর এটা হচ্ছে নর্মাল যেটা বাই ডিফল্ট থাকে বাট ক্যাপ এটা। আর তারপর কর্নার গুলো হচ্ছে এটা। কর্নার গুলা দেখার জন্য আমাদের একটা এখানে ধরেন একটা রেক্টেঙ্গুলার নিয়ে আমরা এই জায়গায় একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, স্ট্রোকেই আছে, যাক ভালো। আমরা এই জায়গা থেকে যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে কর্নারটাকে, এটা তো নর্মাল এরকম আছে, হ্যাঁ, মিটার জয়েন্ট, আর এটা দিলে হচ্ছে রাউন্ড জয়েন্ট। এই কর্নার গুলো এরকম রাউন্ড হয়ে যাবে। আর তার পাশেটা হচ্ছে বেভেল জয়েন্ট, এটা হচ্ছে একটু কাটা থাকবে। তো এখান থেকেও কর্নার স্টাইল চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে স্ট্রোক অ্যালাইন, যে স্ট্রোক দেখেন এখন সেন্টারে আছে, অর্ধেকটা ভেতরে অর্ধেকটা বাইরে, যেটা এটা। আর এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, এটা হচ্ছে ভেতরে চলে আসলো। দেখেন সাইডে যে পার্টটা আছে এটার ভেতরে চলে আসছে। আর এটা হচ্ছে আউটসাইড, বাইরে চলে যাবে। আর এটা হচ্ছে সেন্টার। তো যেখানে প্রয়োজন আপনি রাখতে পারেন। আর এটার যে অপশনটা, এটা হচ্ছে আপনার ড্যাশ লাইনের যে ব্যাপারটা, যে মাঝখানে গ্যাপের ইয়েটা, এটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো এটা হচ্ছে এরকম থাকে অনেক সময়। তো আমরা এখান থেকে ড্যাশ দিয়ে দিলাম ধরেন 6। আচ্ছা 6 বেশি কম, 20, 12 বেশি দিয়ে দিই, 35 দিয়ে দিই। ওকে, এখন এই জায়গায় 35 দিয়ে দিলাম। আমি চাইলে গ্যাপের কত পরিমাণ হবে এটাও আমি বলে দিতে পারবো। এটা ড্যাশ বলে দিলাম, ড্যাশের পরে গ্যাপ কত হবে এটা আমি বলে দিতে পারি। গ্যাপ যদি হয় এখানে 10 পিটি, সেটা আমি লিখে দিতে পারবো। দিয়ে দিলে 10 পিটি গ্যাপ হয়ে যাবে। 35 করে ড্যাশ থাকবে, এই ড্যাশগুলো 35 সাইজে থাকবে। 35 সাইজের ড্যাশ থেকে 10 পিটে একটা ড্যাশের একটা গ্যাপ থাকবে। হ্যাঁ, ড্যাশ গ্যাপ এরকম করে যাবে। এখন এরকম করে যাচ্ছে, বাট দেখেন আমার এখানে কর্নারে একটা কালার আছে, বাট এখানে কর্নারে অল্প একটু কালার, এখানে কর্নারে অল্প একটু কালার, এখানে কর্নারে আরো, মানে এক একটা কর্নার এক এক রকম আছে। এরকম যদি হয় যে আপনার প্রয়োজন যে যেই জায়গায় ড্যাশ গ্যাপ যেমনি থাকুক না কেন ভাই, আমার এই কর্নার গুলোতে একদম অ্যাকুরেট ভাবে গ্যাপ থাক, মানে ড্যাশ থাকতে হবে বা গ্যাপ থাকতে হবে। হ্যাঁ, ড্যাশ থাকতে হবে, কর্নার একদম অ্যাকুরেট ভাবে। এখানে যেরকম কর্নার আছে হচ্ছে ড্যাশ থাকবে, এখানেও সেম ভাবে ড্যাশ থাকবে। তো সেটা করার জন্য এখানে ড্যাশ লাইনের পাশে দুটো অপশন দেখতে পান। এটা হচ্ছে কাস্টমাইজ, যেরকম খুশি ওরকমই আসে। আপনি বাড়াই দিলে হয়তো এটাতে কম থাকবে, এটাতে বেশি থাকবে। আর এটাতে হচ্ছে কর্নারে ড্যাশ থাকবেই। দেখেন কর্নার গুলো সিমিলার, এখন কর্নার গুলো সিমিলার। তো যদি কর্নার গুলো আপনার একরকম প্রয়োজন হয় তাহলে এইটাতে যাবেন, আর যদি নর্মাল বাই ডিফল্ট যেমনি থাকুক কোনো সমস্যা নেই, তাহলে এটা। আচ্ছা, তারপর এখানে কিছু অ্যারো আমরা পাই। আমরা চাইলে এই অ্যারো গুলো এখান থেকে অ্যাড করতে পারি। হ্যাঁ, এখান থেকে লেফট রাইট এই অ্যারো গুলো পাই। তারপর এখান থেকে স্কেল পাই। হ্যাঁ, স্কেল বাড়াতে পারি, কমাতে পারি। অ্যারোর কিন্তু অ্যারোর স্কেল। তারপরে অ্যালাইন, যেটা বাইরে থাকবে না এই বর্ডার পর্যন্ত থাকবে না, এই বর্ডারের বাইরে থাকবে, এই ব্যাপারগুলো এখানে বলে দিতে পারবেন। আচ্ছা, আর এটা তো প্রোফাইল থেকে ওই যে ইউনিফর্ম গুলা উপরে যেগুলো পেতাম এগুলো এই জায়গায় আছে। তো আজকের ক্লাসে যে স্ট্রোক প্যালেট দিয়ে আমরা কিভাবে একটা ফিল্ম রিল ক্রিয়েট করতে পারি এটা দেখার কথা আজকের ক্লাসে। তো এটা দেখবো কিন্তু সবার লাস্টে, সবগুলো শেষ করে তারপর হচ্ছে আমরা ফিল্ম রিল ক্রিয়েট করাটা দেখবো। ওইটা দেখলে অ্যালাইনটা নিয়ে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আচ্ছা, তারপরে আমরা দেখবো আছে, আচ্ছা আমরা গত প্রিভিয়াস ক্লাসের কিছু কাজ বাকি রেখে এসেছিলাম, যেমন অ্যারেঞ্জমেন্ট, তারপর আজকের ক্লাসে আছে অ্যালাইনমেন্ট, অ্যালাইন প্যালেট, এগুলো আমরা দেখে ফেলবো। আচ্ছা, অ্যালাইন প্যালেটটা দেখার জন্য আমরা এই জায়গায় এরকম কালারই থাকুক এটা।
ওকে, তো এই যে 4-5টা অবজেক্ট আমার আছে, এটাকে নিয়ে আমি অ্যালাইনমেন্ট করব লেফট রাইট বটম। আমরা ফটোশপ অ্যালাইন করতে পারতাম সিলেকশনের সাথে আর হচ্ছে আর্টবোর্ডের সাথে, কন্ট্রোল এ প্রেস করে গ্রুপ করে তারপর আর্টবোর্ডের সাথে করতে পারতাম। ইলাস্ট্রেটরে আমরা 3টা ওয়েতে অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইনমেন্ট প্যালেটেরই 3টা অপশন থাকে। যেমন আমরা লেয়ারটা নিয়ে আসি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। আমরা উইন্ডো থেকে লেয়ার কোথায়, যে লেয়ার্স নিয়ে আসলাম লেয়ারটা। হ্যাঁ, এখানে আমি আগেরগুলো ডিলিট করে দিতে পারি, এখানে শুধুমাত্র এই 4টা রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিই, তাহলে লেয়ার প্যালেট একটু ক্লিন থাকলো। আচ্ছা, এখানে দেখেন এই যে 4টা লেয়ারই আছে, সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে এই যে দেখেন এই অ্যালাইন প্যালেটের পাশে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করবেন, এখানে 3টা অপশন পাবেন। এক হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশনের কাজ হচ্ছে এই যে সিলেকশনগুলো আছে এগুলোর সাথে অ্যালাইন হবে। যেমন এটা লেফট দিলে লেফট হবে, রাইট দিলে রাইট হবে, মিডল দিলে মিডল হবে। এই কাজগুলো কোথায় হচ্ছে? এই সিলেকশনের সাথে হচ্ছে। এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। আর এই যে মাঝখানের গ্যাপগুলা ঠিক করার জন্য আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, হ্যাঁ ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এখানে ক্লিক করলাম, মাঝখানে গ্যাপগুলো সেম হয়ে গেল। আর এটা যে লেফট রাইট বটম এগুলো তো আমরা আগে থেকেই জানি। আর এইভাবে একটু দেখাই টপ বটমটা, আমি আবার একটু এলোমেলো করে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করলাম। আমি অ্যালাইন টু সিলেকশনই দেখাচ্ছি ফার্স্টে। এটাকে আমরা কি করব, বটম সরি যে টপ দিলাম, উপরে অ্যালাইন হলো, উপরে একদম বটম দিলাম, বটমের সাথে অ্যালাইন হলো, মিডল দিলাম, মাঝখানে অ্যালাইন হলো। আর এইটার মাঝখানে গ্যাপগুলো সিমিলার করার জন্য কি করব, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এখান থেকে সরি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার ক্লিক করলাম, মাঝখানে গ্যাপগুলো সেম হয়ে গেল। তো এইটা হলো আমার সিলেকশনের সাথে। আরেকটা যে অপশন আছে এই জায়গায় তার ঠিক নিচে যে অপশনটা আছে এখানে অ্যারোর নিচে, এটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। কি অবজেক্টটা কোনটা? এখন অ্যালাইন টু কি অবজেক্ট বা আমি বুঝবো কোনটা কি অবজেক্ট, বোঝার জন্য আমি বলে দিই অ্যালাইন টু কি অবজেক্টে দিবেন, দেওয়ার পর যেটা হাইলাইটেড থাকবে এটাই হচ্ছে কি অবজেক্ট। যেমন দেখেন সবগুলাই কিন্তু সিলেক্ট করা, বাট একটা কিন্তু হাইলাইটেড, মানে একটু বেশি ডার্ক হয়ে আছে, বা সাইডে একটা ব্লু কালার দিয়ে সে বুঝিয়ে দিয়েছে এটা হাইলাইটেড, বা এটাই হচ্ছে আমার কি অবজেক্ট। দেখেন আমার কিন্তু এখানে চাবির মতো একটা আইকন চলে আসছে, কারণ অ্যালাইন টু কি অবজেক্ট। আর অ্যালাইন টু কি অবজেক্ট সবসময় হবে লাস্টে যে শেপটা ক্রিয়েট করবেন ওইটা, তো আপনি যেন চেঞ্জ করতে পারবেন। এখন যদি আপনি এটাতে ক্লিক করেন অ্যালাইন টু কি অবজেক্ট এটা হয়ে যাবে, এটাতে ক্লিক করলে অ্যালাইন টু কি অবজেক্ট এটা হয়ে যাবে, এটাতে ক্লিক করলে কি অবজেক্ট এটা হয়ে যাবে, যেটাতে ক্লিক করবেন ওইটাই কি অবজেক্ট হয়ে যাবে। এখন লেফট দিলে এই কি অবজেক্টের সাথে লেফট হবে, রাইট দিলে এটার সাথে রাইট হবে, সেন্টার দিলে এটার সাথে সেন্টার হবে। তো যাই অ্যালাইনমেন্ট হবে ওই কি অবজেক্টের সাথে অ্যালাইনমেন্টটা হবে। আর এটা হচ্ছে কি অবজেক্টের ব্যাপার। আর এটা যেটা অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের কাজটা কি, আর্টবোর্ডটা হচ্ছে এই আর্টবোর্ডের সাথে সে অ্যালাইন করবে। যেমন এই 4টাকে যদি আমি লেফট অ্যালাইন দেই তাহলে আর্টবোর্ডের সাথে লেফট অ্যালাইন হয়ে গেল, রাইট অ্যালাইন দিলে সে আর্টবোর্ডের সাথে রাইট হয়ে যাবে, আবার মিডল দিলে সে আর্টবোর্ডের সাথে মিডল হয়ে যাবে। তো সে যা কাজ করবে এই আর্টবোর্ডের সাথে কাজ করবে। যেমন এটাতে গ্রুপ করে দেই, গ্রুপ করে দেখায়, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম সবকিছু। গ্রুপ করার পর এখন টপে দিলে দেখেন এটা টপে চলে গেল, বটম দিলে বটম চলে আসলো, সেন্টার দিলে সেন্টার চলে আসলো। এখন যদি এগুলো আনগ্রুপ থাকে, আনগ্রুপ থাকা অবস্থায় যদি আমি ডিস্ট্রিবিউশন ভার্টিক্যাল সেন্টার দেই তাহলে দেখেন এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু অ্যালাইনমেন্ট আর্টবোর্ডের সাথে হয়ে গেছে। মাঝখানে গ্যাপগুলো আর্টবোর্ডের ওই টপে নিয়ে গেছে, বটম নিয়ে গেছে, আর মাঝখানে গ্যাপগুলো সমান করে ফেলেছে। তো এখানে আর্টবোর্ড সিলেক্ট থাকলে ডিস্ট্রিবিউশনটাও আর্টবোর্ডের সাথেই হবে, আর্টবোর্ডের সাথে একদম সিমিলার ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। আর অ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে স্কিপ করে আসছিলাম সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা, এটা আমরা ফটোশপেও দেখেছি, এখানেও দেখব, এখানেও সেম কাজগুলো আছে। ফটোশপে আমরা কি করতে পারতাম, ফটোশপে আমরা দুইটা ওয়েতে করতে পারতাম, একটা হচ্ছে লেয়ার ধরে ধরে নিচে নিয়ে আসতে পারতাম, আর হচ্ছে কিবোর্ড শর্টকাট ছিল একটা। তো এখানেও সেম কাজগুলো আমরা করতে পারি। যেমন এখানে লেয়ার প্যালেটটা আছে, এই যে লাল শেপটা আছে এটা যদি আমি এই উপরের এই সবুজটার নিচে নিয়ে যেতে চাই তাহলে এটাকে ধরে এটা নিচে নিয়ে যাব, তাহলে তো এটা নিচে চলে গেল। তো আমরা কিন্তু ইলাস্ট্রেটর লেয়ার নিয়ে নিয়ে কাজ করি না, বা লেয়ার প্যালেট ওপেন রেখে বা ধরে ধরে কাজ করি না, আমরা বেশিরভাগ সময় শর্টকাট ওয়েতেই কাজ করি। তো এইটার আরেকটা শর্টকাট আছে, মানে ম্যানুয়াল শর্টকাট, কিবোর্ড শর্টকাট না, ম্যানুয়াল ভাবে আমরা আরেকটা ভাবে করতে পারি। যেই শেপটাকে নিচে নেবেন এই শেপটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন অ্যারেঞ্জ একটা অপশন আছে, অ্যারেঞ্জে ক্লিক করে এখান থেকে যদি আপনি সবার উপর নিয়ে যেতে চান ব্রিং টু ফরওয়ার্ড, তাহলে সবার উপরে চলে যাবে, একদম সবার উপরে। আর যদি ব্রিং টু ফরওয়ার্ড নেন একটা স্টেপ উপরে যাবে,
আর এটা শর্টকাট দেখেন কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ইন্ট বা ক্লোজিং, এখানে প্রেস করলে একটার উপর চলে গেল। যদি নিচে নিতে চাই রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এখানে প্রেস করলে একটা স্টেপ পেছনে যাবে, দিলাম, এখানে একটা স্টেপ পেছনে গেল, এখানে একটা স্টেপ নিচে চলে আসলো। আবার রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু সরি সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে প্রেস করলাম, একটা স্টেপ নিচে চলে গেল। আর যদি এক ক্লিকে সবার নিচে নিয়ে যেতে চান তাহলে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকের শর্টকাট হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট স্টার্ট, ক্লিক করলাম, সবার নিচে চলে গেল, যে সবার নিচে চলে আসছে। আবার উপরে নিয়ে আসতে চাইলে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, উপরে চলে আসবে, একটা স্টেপ উপরে আসলো, একটা লেয়ারের উপরে চলে আসলো, এখান থেকে একটা লেয়ারের উপর চলে আসছে। সবার উপর নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এটার কাজ হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ইন্ট, সবার উপরে চলে আসলো। তো এইভাবে ম্যানুয়ালি করতে পারেন অথবা কিবোর্ড শর্টকাট ইজি, কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট যদি আমি স্টার্ট প্রেস করি কি হয়, নিচে যায়, একটা করে স্টেপ সে নিচে যায়। আর যদি শিফট কন্ট্রোলের পাশাপাশি যদি শিফটও প্রেস করে থার্ড ব্র্যাকেট স্টার্ট বাটন প্রেস করি কি হয়, সবার নিচে চলে যায়। আবার উপরে আনার জন্য কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা প্রেস করলে একটা স্টেপ করে উপরে আসবে, আবার এটা ক্লিক করলাম আর একটা স্টেপ উপরে আসবে। আর যদি কন্ট্রোলের পাশাপাশি শিফট বাটনটা প্রেস করে থার্ড ব্র্যাকেটের ইনটা প্রেস করি তাহলে একদম সবার উপরে চলে আসবে। তো সবগুলো শর্টকাট এখানে লিখাই আছে, তার পাশে কোনটাতে কি শর্টকাট। এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট, যে কিভাবে আমরা একটা লেয়ার অ্যারেঞ্জ করতে পারবো, উপর নিচে ডানে বামে করতে পারবো। আচ্ছা, আর প্রিভিয়াস ক্লাসের আরেকটা ব্যাপার আমি স্কিপ করে আসছিলাম, সেটা হচ্ছে আইড্রপার। আইড্রপার টুল আমরা দেখব, এখানে হচ্ছে আচ্ছা লেয়ার লক করা, হাইড করা, আচ্ছা এটা একটু দেখে ফেলি, আজকের ক্লাসে একটু টপিক বাকি আছে, এটা একটু দেখে ফেলি, তারপর প্রিভিয়াস ক্লাসে এটা দেখব। আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিলাম, বা থাকুক, এটা সমস্যা নেই, থাকলো। লেয়ার হাইড করা বা লক করা, ফার্স্টে দেখি লেয়ার হাইড করা আর ভিজিবল করা যে ব্যাপারটা। যেমন এই লেয়ারটা সিলেক্ট করলাম, বা এখান থেকে এই লেয়ারটা কোনটা খুঁজে বের করলাম, করে হচ্ছে এই আইটা অফ করে দিলাম, তার মানে হাইড হয়ে গেল, আবার আইটা অন করে দিলাম, ভিজিবল হয়ে গেল। এইভাবে হাইড মানে ভিজিবল আর হাইড করতে পারি আমরা। তো আমরা যেহেতু লেয়ার হচ্ছে সবসময় নিয়ে কাজ করি না, সো আমরা কিন্তু এইভাবে হাইড করতে পারি না। তো আমাদের কি করতে হবে, লেয়ার হাইড করার জন্য যে লেয়ারটাকে হাইড করবেন এটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল 3 প্রেস করলে লেয়ারটা হাইড হয়ে যাবে। দেখেন লেয়ারটা হাইড হয়ে গেল, এখানেও কিন্তু আই অটোমেটিক অফ হয়ে গেছে। আপনি যদি চান এটাকে অফ করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল 3 প্রেস করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস 3, এখান থেকে কন্ট্রোল প্লাস 3 প্রেস করলাম, এটাও হাইড হয়ে গেল, দেখেন এখানে আই অফ হয়ে গেল। এখন ভিজিবল কিভাবে করব, ভিজিবলের শর্টকাটটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 3 প্রেস করবেন, এটা আবার ভিজিবল হয়ে যাবে। আর এখানে ভিজিবল করার মানে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ভিজিবল করার আরেকটা মাইনাস পয়েন্ট আছে। মাইনাস পয়েন্টটা কি, যেমন এখানে যদি হাইট থাকা অবস্থায় আমি চাচ্ছি যে এই যে শেপটা আছে এইটা শুধুমাত্র ভিজিবল হবে, তখন আমি জাস্ট এইটাতে ক্লিক করলাম, এটা ভিজিবল হলো, ওইটা কিন্তু ভিজিবল হলো না। তো এইভাবে যেটা চাই ওটা কিন্তু আমি ভিজিবল করতে পারি। কিন্তু কিবোর্ড শর্টকাট দিয়ে যদি আমি ভিজিবল করি তাহলে কি হয়, আমি আবার কন্ট্রোল অল্টার 3 দেই, দেখেন দুইটা হাইড করা ছিল, দুইটাই ভিজিবল হয়ে গেছে। তো কিবোর্ড শর্টকাট দিয়ে যদি ভিজিবল করে হাইড করে যদি ভিজিবল করতে যান তাহলে যত কিছু এই ডকুমেন্টের ভিজিবল থাকবে, হাইড থাকবে সবকিছু একসাথে ভিজিবল হয়ে যাবে। যতগুলো লেয়ারে আই অফ করা থাকুক সবগুলো একসাথে আই অন হয়ে যাবে। এখানে একটা একটা করে করার কোনো ওয়ে নাই, যদি একটা একটা করে আপনার করতেই হয় তাহলে হচ্ছে আপনার এই লেয়ার থেকে আই অফ অন করে করতে হবে। এখান থেকে আপনার ইয়ে করা পসিবল না। আচ্ছা, আর লকের যে ব্যাপারটা, লকের ব্যাপারটা হচ্ছে যেই লেয়ারটি লক করতে যান এটাকে ধরে এই যে এই মাঝখানে ক্লিক করবেন, এই যে ফাঁকা অংশটা আছে এই যে আই বাটনের পাশে, এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। ক্লিক করে দেখেন এটা লক হয়ে গেল। এখন যত এটাকে কোনটা লক হলো, আচ্ছা এটা লক হইলো, যত এটাকে ধরবেন সিলেক্ট হবে না, মুভ হবে না। আবার এটাকে লক করতে যাচ্ছেন, এটাকে ধরে এখানে ক্লিক করবেন, এটা লক হয়ে গেল, এটাও মুভ হবে না। আনলক করাটাকে এখানে ক্লিক করবেন, আনলক হয়ে যাবে, এখানেও ক্লিক করবেন, আনলক হয়ে যাবে। আর এটা কিবোর্ড শর্টকাট মাধ্যমে লক করতে পারবেন, যেমন এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল 2, হাইড করা ছিল কন্ট্রোল 3, আর লক করা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস 2 বাটনটা প্রেস করবেন, এটা লক হয়ে গেল। এখন এটা সিলেক্ট হচ্ছে না, মুভ হচ্ছে না, এই যে লক। আবার এটাকে লক করব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2, এটা লক হয়ে গেছে। আর এখানে একটা মাইনাস পয়েন্ট আছে আনলক করার, সবকিছু একসাথে আনলক হয়ে যাবে। কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে এটা আনলক হয়ে যাবে।
লক করার জন্য হচ্ছে কন্ট্রোল 2 আর আনলক করার জন্য হচ্ছে কন্ট্রোল অল্টার 2। এই ক্ষেত্রেও সবকিছু একসাথে আনলক হয়ে যাবে। দুইটা আনলক করেছিলাম, দুইটাই একসাথে আনলক হয়ে গেছে। এখানে 10টা লক করে থাকলে 10টাও একসাথে আনলক হয়ে যেত। তো এই হচ্ছে লক আনলক, সরি লক আর হচ্ছে আনলক আর হচ্ছে ভিজিবল আর হাইড করা। আচ্ছা, তারপর হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুল দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু কালার পিক করি, এটা আমরা জানি। যেমন আমরা এখানে আইড্রপার টুলে আমরা বিভিন্ন কাজ পাই, মানে বিভিন্ন ভাবে কাজ করা যায়, বা আইড্রপার টুলের হচ্ছে ফটোশপ থেকে আরো ইফেক্টিভ ওয়েতে অনেক কিছু ক্রিয়েট হয়, যেটা একদম ডিটেইলি দেখানোর জন্য আমি ধরেন এটার কালার ডিফারেন্ট করে দিলাম। এইখানে আমি একটা স্ট্রোক অ্যাপ্লাই করে দিই। স্ট্রোকের সাইজ দিয়ে দিলাম ধরেন 15 পিটি। এখানে আরেকটা ডুপ্লিকেট করি, এখানে ফিলটাকে নান করে দেই, স্ট্রোকের কালারটা আমি ডিফারেন্ট করে দেই। এখানে 3টা শেপ রাখলাম, ক্রিয়েট করলাম। আচ্ছা, তারপর আমরা ধরেন এখানে আরো কিছু জিনিস করব। আচ্ছা, এখানে রোবোটো ফন্ট আমরা নিলাম, এখানে রোবোটো রেগুলার রাখলাম, আর হচ্ছে টেক্সটের সাইজ রাখলাম আমরা 45, আর এখানে টেক্সটের কালার আমরা দিয়ে দিলাম ধরেন এরকম রেড। হ্যাঁ, এটা এই জায়গায় রাখলাম। আবার এটাকে একটা ডুপ্লিকেট করলাম, করে আমরা টাইপ টুল নিয়ে এখানে আমরা ইউজ করব রোবোটোই থাকুক, এটাকে আমরা ব্ল্যাক বোল্ড করলাম, এখানে আমরা সাইজ দিলাম 65 অথবা 70 দিয়ে দিলাম, 70। সেম কালারই থাকুক, অথবা আমরা চাইলে কালারটাও চেঞ্জ করে ফেলতে পারি। আমরা ধরেন কালারটা দিয়ে দিলাম ব্লু কালার দিয়ে দিলাম। তারপর এটাকে আবার ডুপ্লিকেট করি, এখানে আমরা ওপেন সেন্স ইউজ করি। ওপেন সেন্স, এখানে ওপেন সেন্স হচ্ছে আমরা লাইট করে দিলাম ওপেন সেন্সের, আর এখানে 36 কালার এটাই থাকুক, সমস্যা নেই। আমরা আবার এটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম, এখান থেকে আমরা ওপেন সেন্সই থাকুক, আর এটা থাকবে বোল্ডে থাকবে 80 পিটি। এখানে আমরা পপিন্স ইউজ করব। পপিন্স, পপিন্সের হচ্ছে আমরা মিডিয়াম ইউজ করি, 60 দিয়ে দিলাম এটা। এখন দেখেন এখানে আমার 5 ধরনের টাইপোগ্রাফি এখানে আছে, বা মানে টেক্সট এখানে আছে, একই টেক্সট বাট 5 ধরনের হচ্ছে ভাবে আমি এখানে একটা সাইজ, এখানে একটা সাইজ বা একটা কালার, এইভাবে আমি 5টা নিলাম। হ্যাঁ, এখন আমি ধরেন এখানে একটা শেপ ক্রিয়েট করি, শেপ ক্রিয়েট করলাম। এখন এই শেপটার কালার যদি আমি চাই যে এইটার মতো হবে, তাহলে দেখেন আইড্রপার টুল দিয়ে যখন আমি এখানে ক্লিক করছি সেম এই কালারটা চলে আসতেছে, এখানে কোনো কিছু আর উল্টাপাল্টা হচ্ছে না, সেম ভাবেই সেম জিনিস হয়ে যাচ্ছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন কি হয়, এইখানে যে স্টাইল আছে কালারের পাশাপাশি সে কিন্তু স্ট্রোকটাকেও নিয়ে নিচ্ছে। হ্যাঁ, যদি কালারের পাশাপাশি কিন্তু সে স্ট্রোকটাকেও নিয়ে নিচ্ছে। তো যে স্টাইলে থাকবে একটা শেপের, ওই স্টাইলটাকে সে নিয়ে নেবে, শুধুমাত্র কালার নিবে তা না, এখানে আইড্রপার টুল
ওই শেপ যে দেখেন 15 পিটি আমার স্ট্রোক ছিল, এখানে কিন্তু 15 পিটি চলে আসছে। আবার এখানে ক্লিক করি, শুধুমাত্র স্ট্রোক আছে এই জায়গায়, শুধুমাত্র স্ট্রোক যেই কালার আছে ওই কালারও আসছে, যেই সাইজে আসছে ওই সাইজে আসছে। তো এইটা শুধুমাত্র যে রেক্টেঙ্গুলার হয় না, হয় যে তা না। যদি এখানে আমি যদি একটা সার্কেল নেই, সার্কেল নিয়ে সার্কেলটাকে ফিল রাখলাম, ধরলাম, আইড্রপার নিলাম, এখান থেকে ক্লিক করলাম, সেম সেম স্ট্রোক, শুধুমাত্র স্ট্রোক, সব ইফেক্ট কিন্তু এখানে থাকবে। তো আমরা জানি, আমরা এখন বুঝতে পারলাম যে আইড্রপার দিয়ে যে শুধুমাত্র কালার পিক করা হয় ইলাস্ট্রেটর তা না, কালারের পাশাপাশি একটা স্ট্রোক বা একটা শেপে যে কি হচ্ছে স্ট্রোকে আছে বা কোন স্টাইলে আছে, কোন কালার আছে, ওই কালারটা কিন্তু সে পিক করে ফেলে। শুধুমাত্র সাইজটা সেম থাকে না, সেম হয়ে যায় না। এটা যেই সাইজে আছে এই স্ট্রোকটা সেম, মানে ওই শেপটা ওই সাইজে হবে না, যেই সাইজে ক্রিয়েট করেছেন ওই সাইজেই থাকবে। আর টেক্সটের বেলাও সেম জিনিসটাই হয়। যদি আপনি এখানে লিখেন, ধরেন ওখানে আমি ডিজিটাল লিখলাম, এখানে আমার নাম লিখলাম, হ্যাঁ এখানে আমার নাম লিখলাম। এখন আমি টাইপ হচ্ছে আইড্রপারটা নিয়ে যদি আমি এই ডিজিটাল আইডির উপরে এখানে যদি ক্লিক করি, এইটা যে সাইজে আছে, যেই রোবোটোতে ছিল 45 এ ছিল, রেগুলারে ছিল, সেম কিন্তু এটা চলে আসছে, সেম কালারেও চলে আসছে। আবার এখানে ক্লিক করলাম, এইটা যে স্টাইলে আছে, রোবোটোতে আছে, বোল্ডে আছে, 70 পিটিতে আছে, সেম স্টাইলে চলে আসলো। আবার এখানে ক্লিক করি, এইটা যে সাইজে আছে সেম সাইজে চলে যাবে। আবার এটাতে ক্লিক করি, এইটা যে সাইজে আছে এই সাইজে চলে আসবে। এটাতে ক্লিক করি, এটা সাইজে চলে আসবে। তো যেই ফন্ট যেখানে ইউজ করছে আইড্রপার দিয়ে ক্লিক করলে শুধুমাত্র কালার নিবে না, ওই ফন্ট ওই সাইজে কিন্তু চলে যাবে। এই জন্যই মাল্টিপল ভাবে দেখানো। আর এটা ইমেজ থেকে যদি কালার পিক করেন তাহলে কোনো সমস্যা নেই। যেমন এখানে যদি আমি কোনো একটা ইমেজ নিয়ে আসি, ধরেন আমি এটাই নিয়ে আসলাম, আপনি যদি এখানে এই শেপ নিয়ে এটা ফিলে রাখলাম, এখান থেকে কালার আইড্রপার নিয়ে যদি এখান থেকে এই কালারটা পিক করেন এই কালারটাই আসবে, বা এই কালার পিক করেন এই কালারটাই আসবে। যেখান থেকে যে কালার পিক করবেন ওই কালারটাই আসবে। শেপের বেলায় এরকম হবে, মানে ইমেজ থেকে কালার পিক করলে এরকম হবে না। লেটার নিয়ে নিলেন, আইড্রপার দিয়ে যেটা ক্লিক করবেন ওই কালারটাই এই জায়গায় অ্যাপ্লাই হবে। শুধুমাত্র যদি আপনার এআই ফরম্যাটে থাকে বা এখানে ডকুমেন্ট সেটআপের জন্য কিছু এটা টাইপ করা থাকে, তখন এই কালারটা নিয়ে নিবে, ইমেজ থেকে নিবে না। তো ইলাস্ট্রেটর শুধুমাত্র যে ইমেজ থেকে কালার পিক করা যায় তা না, ফন্ট যে স্টাইলে আছে, যে ফন্ট ইউজ করা আছে টেক্সট, ওই ফন্ট ওই স্টাইল ওইভাবেও কিন্তু কালার পিক করে নেয়, ওই স্টাইলে কিন্তু কনভার্ট হয়ে যায় সে। তো আইড্রপার দিয়ে একটা টেক্সট থেকে কালার পিক করার আগে অবশ্যই একটু সতর্ক থাকবেন, তখন কিন্তু ওই স্টাইলে কিন্তু ফন্টটা চলে যাবে। আচ্ছা, তারপরে আমাদের আছে ক্লাসে যেটা স্কিপ করে আসছিলাম, সেটা হচ্ছে ফ্রেম রিল ক্রিয়েট করা। ফ্রেম রিল ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই ডকুমেন্ট সেটআপই করে দেখাই। আমরা স্ট্রোক প্যানেল থেকে হচ্ছে কাজগুলো করব। তো আমরা এই জায়গায় লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা স্ট্রোক এই জায়গায় ক্রিয়েট করি, একটা লাইন ক্রিয়েট করলাম এখানে। তো স্ট্রোক সবসময় এই নিলাম, একটা কালার অ্যাপ্লাই করলাম, এই স্ট্রোকের কালারটা আমরা দিয়ে দিব একদম ব্ল্যাক দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে স্ট্রোক প্যালেটটা নিয়ে আসে। স্ট্রোক কোথায়, এই যে স্ট্রোক নিয়ে আসলাম। এখন এটার সাইজ আমরা করে ফেলবো 100 পিটি। একটু স্টেপগুলো ফলো করবেন। 100 পিটি করে ফেললাম এটা। তারপর আমরা কি করব, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করব, এডিট থেকে এটাকে কপি করব, কপি করার পর এটাকে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, এটা ও ঠিক তার উপরে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর যেটা রিসেন্ট পেস্ট হয়েছে এটাই সিলেক্ট আছে এখন। তারপর এখান থেকে আমি টেক্সট ইয়ের সাইজ 10 পিটি কমাই দিব, 90 করে দিলাম, 100 থেকে 10 পিটি কমাই দিলাম। তারপর এখানে এই যে সাইজটা আছে, মানে কালারটা আছে, কালারটাকে আমি করে ফেলবো হোয়াইট, কালারটাকে হোয়াইট করে ফেললাম। আর এখানে আমি ড্যাশ লাইনটা এখন অন করে দিব। ড্যাশ লাইনটা অন করে দিয়ে আমি এই জায়গায় ড্যাশ দিব 6 আর গ্যাপও দিব আমি 6, হ্যাঁ 6 6 হয়ে ড্যাশ গ্যাপ হয়ে যাবে। ওকে, এখন আবার আমি এইটাকে কপি করব, এডিট থেকে কপি, তারপর পেস্ট ইন ফ্রন্ট, ঠিক তার উপরে পেস্ট হয়ে গেল। এখন এই যে ড্যাশ লাইনটা আছে এটা অফ করে দিব, এখান থেকে আবারও 10 পিটি আমি কমাই দিব, এখানে
এখানে দিয়ে দেবো 80, 80 দিয়ে এটা কালার আমি করে দিব ব্ল্যাক। এখন দেখেন ফ্রেম রিলের মতো অনেকটা হয়ে গেছে না উপরের অংশটা? এই যে ফ্রেম রিলের উপরে যেরকম কাটা কাটা অংশটা থাকে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন আমি কি করব, এখন হচ্ছে ভেতরের অংশটা আমাকে ক্রিয়েট করতে হবে। এখন আবারও আমি যাব এডিট থেকে আমি করব কি, এটাকে কপি করব, তারপর পেস্ট ইন ফ্রন্ট, ঠিক তার উপরে পেস্ট করলাম, তারপর এটা সাইজ আরো 10 পিটি কমাই দিব। এখান থেকে এখানে আমি 70 দিয়ে দিব। ড্যাশ লাইনটা অন করব। এখানে আমি ড্যাশ লাইনটা অন করার পর আমি এই জায়গায় ড্যাশ দিব হচ্ছে 72 আর গ্যাপ 6 পিটি থাকবে। দেওয়ার পর আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এখানে দেখেন কি হয়, এখন ফ্রেম রিলের মতো হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা একটা ফ্রেম রিল ক্রিয়েট করব। এগুলো সবকিছু কিন্তু আলাদা আলাদা আছে, একটু ড্র্যাগ করে দূরে নিয়ে যায়, সবকিছু কিন্তু আলাদা আলাদা আছে। তো এরকম করে আলাদা করবেন না, কন্ট্রোল জেড করে এক করে রাখি, এটাকে ধরে একটা গ্রুপ করে ফেলবো। এখন ফ্রেম রিল তো আমরা করলাম, আমাদের ক্লাসের প্রজেক্ট ছিল শুধুমাত্র ফ্রেম রিলই। তারপর আমরা এটাকে 3D ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। 3D ইফেক্ট দিলে একটু রিয়েলিস্টিক লাগে, যেমন এই ফ্রেম রিলটাকে আমি একটু 3D ইফেক্ট দিব। 3D ইফেক্ট দেওয়ার জন্য আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে উইন্ডো থেকে সিম্বলস, কোথায়, এই যে সিম্বলস, এটা নিয়ে আসবো। এখানে হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস F1, সিম্বলসটা নিয়ে আসলাম। সিম্বলসটা নেওয়ার পর আমি এখান থেকে সিম্বল অপশনে যাব, বা উইন্ডোতে আমি সিম্বল অপশনটা পাবো, দেখি সিম্বল লাইব্রেরি, যাই হোক এইভাবে থাকুক, সমস্যা নেই। সিম্বলস আসলো, আসার পর আমি হচ্ছে এটাকে সিম্বলে কনভার্ট করব। এটাকে সিলেক্ট করব, এটাকে ধরে আমি যদি সিম্বলস এর ভেতরে নিয়ে ছেড়ে দেই, তাহলে দেখেন নিউ সিম্বল এটা চলে আসলো সিম্বল অপশনটাতে। এখন আমি কি করব, এখন এখানে আমি লিখে দেই ফ্রেম রিল, যেহেতু এটা ফ্রেম রিল আমি এখানে লিখে দিলাম ফিল্ম রিল। ফ্রেম রিল লিখে আমি ওকে প্রেস করলাম, এই জায়গায় ফ্রেম রিলটা চলে আসলো। আচ্ছা, এখন আমি কি করব, আমি এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমি এখান থেকে পেন টুল দিয়ে একটা এরকম একটা কার্ভ কিছু একটা ক্রিয়েট করব, যেটার সাথে 3D এফেক্ট আসবে। একটু দূরে দূরে করি, এরকম একটা নিলাম, এখানে এটা ব্ল্যাক কালার করে দেই। ওকে, এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যাব ইফেক্টে। ইফেক্টে গিয়ে আমরা যাব 3D তে, 3D থেকে এক্সপ্লোর এন্ড বেভেল এখানে ক্লিক করব। ক্লিক করে আপনি প্রিভিউটা অন করে দিবেন। প্রিভিউটা অন করে দেওয়ার পরে এরকম আসবে, এটা অনেক চিকন আসতেছে, তা আমি হচ্ছে এক্সপ্লোর ডেপথটা আছে, ডেপথটা বাড়াই দিব। কারণ ডেপথটা আমি দিয়ে দিলাম 150 দিয়ে, দেখি কিরকম হয়। আবার প্রিভিউটা অন অফ করি, এরকম হচ্ছে। যদি আরো মোটা প্রয়োজন হয় তাহলে আরেকটু মোটা করে দিব। তারপর এটার অ্যাঙ্গেলটা আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে লিখে দিতে পারেন, অথবা এটাকে ধরেও আপনি চেঞ্জ করতে পারবেন যে কিভাবে এটা প্রিভিউটা হবে। আমি এইভাবে রাখলাম, একটু বেশি মোটা মনে হচ্ছে, আমি এবার 150 তে চলে যাই। হ্যাঁ, এটা পারফেক্ট দিলে আপনি এখান থেকে লিখেও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখানে আমি এই কাজগুলো করার পর আপনি এখান থেকে এই যে ম্যাপার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সারফেসটা একটু বাড়াই দিবেন, সারফেসটা অ্যারো প্রেস করে বাড়াই দিবেন। মোটামুটি সবটাই কভার করে ফেলেছে। 3/4 দিলেই হয়ে যায়, অনেক সময় 4ও দিতে হয়। 3/4 রাখলাম, মোটামুটি পুরোটাই কভার করে ফেলেছে। এখান থেকে সিম্বল থেকে আমি যে ফ্রেম রিলটা সেভ করেছিলাম, এই ফ্রেম রিলটা নিয়ে আসি। ওই আমার ফ্রেম রিলটা তো এখানে সেভ হয় নাই। এই যে হ্যাঁ ফ্রেম রিল, এই যে ফ্রেম রিলটা চলে আসলো। স্পেলিং মিস্টেক হয়েছে,
আচ্ছা যাই হোক, ফ্রেম রিলটা চলে আসলো। এখন এটাকে ধরে আমি একদম বর্ডার পর্যন্ত নিয়ে যাব, উপর দিক দিয়েও আমি সেট করে দিলাম এই জায়গায়। আচ্ছা, দেওয়ার পর এখন দেখেন এখানে কিন্তু শো করছে না। তো এইটা যেই ইফেক্টে আছে বা যেই ভাবে আছে এইভাবে শো করার জন্য আপনি জাস্ট ইনভিজিবল জিওমেট্রি এইটাতে ক্লিক করবেন। করার পর দেখেন সেম ভাবে সেম ইফেক্ট কিন্তু এই জায়গায় চলে আসছে। এখন জাস্ট ওকে প্রেস করেন। তখন এখনো যদি চেঞ্জ করতে চান ডানে বামে উপর নিচে তাও করতে পারবেন, যেইভাবে সুন্দর লাগে দেখতে ওইভাবে সেট করে নেবেন। এখন জাস্ট ওকে প্রেস করলেই আমার 3D ইফেক্টে চলে আসলো। তো এইভাবে হচ্ছে একটা ফ্রেম রিল ক্রিয়েট করবেন, করে হচ্ছে আপনি ফ্রেম রিলে 3D ইফেক্টটা দিয়ে হোমওয়ার্ক করে দেখাবেন। আচ্ছা, এখানে অনেকেই কোশ্চেন করে থাকে যে এখানে কি ইমেজ অ্যাড করতে পারবো কিনা। হ্যাঁ, ইমেজ অ্যাড করতে পারবেন চাইলে। এখানে আলাদা একটা শেপ নিয়ে একটা স্কোয়ার একটা বক্স ক্রিয়েট করে এই সাইজের, তারপর এটার মধ্যে ইমেজ মাস্ক করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ইমেজ মাস্কিং যদি পেরে থাকেন তাহলে করতে পারবেন, না পারলে হচ্ছে করবেন না, কারণ আমরা এখনো ইমেজ মাস্কিং হচ্ছে জানি না, মানে শিখি না এখনো। তো যদি পারেন কেউ আগে থেকে ইমেজ মাস্কিং তাহলে করে ফেলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারেন। আর নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে, থাকছে হচ্ছে আপনার আমরা আজকের ক্লাসে যা যা দেখলাম, শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে ফ্লাওয়ার ক্রিয়েট, অবশ্যই সবগুলো টুলস প্র্যাকটিস করা, তারপর হচ্ছে ফ্রেম রিল ক্রিয়েট করা, তারপর 3D এফেক্ট অ্যাপ্লাই করা, শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে ফ্লাওয়ার ক্রিয়েট করা। আর প্রিভিয়াস ক্লাসের হচ্ছে অনেকেই কাজ করেন নাই, সবারই হচ্ছে মানে দুই একটা করেছেন, ফ্লায়ার হচ্ছে দুই একটা করেছেন, এখান থেকে সবগুলো করা হয় নাই। তো নেক্সট ক্লাসে এখান থেকে যা যা আছে সবগুলো করে ফেলবেন, আর যাদের তারও আগের ক্লাসের গুলো বাকি আছে ওগুলো করে ফেলবেন। ওকে, আচ্ছা, আমি হচ্ছে একজনের কোর্স ফিডব্যাক পেয়েছি আর বাকিদের কোর্স ফিডব্যাক পাইনি। অনেকেরই অফিস টফিস থাকে এই জন্য দিতে পারেন না। আগামীকাল শুক্রবার হচ্ছে অফ ডে, কাইন্ডলি একটু আমাকে কোর্স ফিডব্যাকটা দিয়ে দিবেন নেক্সট ক্লাসে। জি, অ্যালাউ করা আছে, আপনি চাইলে আনমিউট করতে পারেন। ভাইয়া ইলাস্ট্রেটরটা খুব এলোমেলো লাগে, মানে কেন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে। ফটোশপটা মোটামুটি ভালোভাবে বুঝেছি, তবে ইলাস্ট্রেটরটা মনে হয় আপনি একটু ফাস্ট যাচ্ছিলেন লাস্ট দুইটা ক্লাসে। ফার্স্ট যাচ্ছি? মানে আজকে মোটামুটি বুঝেছি, তবে মানে প্রথম দুইটা ক্লাস, আমার প্রথম ক্লাসটার দিনে প্রবলেম ছিল, তো তারপরে ক্লাসে একটু এলোমেলো লেগেছে। আজকে মোটামুটি বুঝেছি। আবার বোধহয় ভিডিও গুলো দেখা লাগবে, এই কারণে আমি ইলাস্ট্রেটরের ইয়াগুলো হোমওয়ার্ক গুলো করতে পারিনি। আচ্ছা, না ইলাস্ট্রেটরটা প্রথম প্রথম শুরুর দিকে একটু কঠিন মনে হয়, কিন্তু ইলাস্ট্রেটর সবচেয়ে ইজি একটা সফটওয়্যার, সবচেয়ে ঝামেলা মুক্ত একদম ইজি একটা সফটওয়্যার। এখানে যখন আপনি রেগুলার কাজ করবেন তখন দেখবেন যে আপনি ফটোশপ আর ইউজ করবেন না। যেমন আমি পার্সোনালি হচ্ছে ফটোশপ যদি ইউআই এর কাজ করি তাহলে হচ্ছে ফটোশপে করি, আর গ্রাফিক্স এর কোনো কাজ করা হলে আমি ফটোশপ ধরিই না, আমার ফটোশপ ধরাই হয় না। আপনাদের শেখানোর জন্য যতটুকু ফটোশপ ইউজ করা হয়, তাছাড়া ইউজ করাই হয় না আমার। ইলাস্ট্রেটর এমন একটা সফটওয়্যার, অনেক মজার একটা সফটওয়্যার, যে কাজ যখন শিখে ফেলবেন বুঝে যাবেন সবকিছু, তখন আর অন্য কোনো সফটওয়্যার ভালো লাগবে না, এত ঝামেলা হচ্ছে ইচ্ছা করবে না যেতে। আচ্ছা ভাইয়া, আরেকটা কোয়েশ্চেন। ইয়া প্রিন্ট রিলেটেড ইয়াগুলো যখন আমরা সিএমওয়াই কে নিচ্ছি, তখন কালার মানে সেভ করার জন্য জেপিইজি তে সেভ করতে মানা করেছিলেন, যে আমরা সেভ ফর ওয়েব দিয়ে সেভ করব, তাই না? মানে য- ওইটা কেন জানি বলেছিলেন, ওটা আচ্ছা, ভুলে এটা গেছি। বলেছিলাম নরমালি জেপিজি তে সেভ করবেন, কিন্তু জেপিজি তে নরমালি যখন সেভ এস থেকে সেভ করবেন তখন এটা হচ্ছে আপনার সিএমওয়াই কে কালার মোডে জেপিজি তে সেভ হয়, এটা হচ্ছে আরজিবি হুম মোডে হয় না। কিন্তু আমরা হুম হুম নরমালি হচ্ছে মকআপ প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে দেখাবো, নরমাল যখন ফার্স্ট জেপিজি তে সেভ করব বা হুম সেকেন্ড বার ক্লায়েন্টকে দেখানোর জন্য যে জেপিজি তে সেভ করব, ওই জেপিজি গুলো আমরা হুম হচ্ছে সেভ ফর ওয়েব থেকে করব, কারণ সেভ ফর হুম ওয়েব সবসময় আরজিবি কালার মোড নিয়ে কাজ করে।
তো আরজিবি কালার মোড নিয়ে কাজ করলে আমরা যে কোনো জায়গায় ওকে যদি ইমেলের থ্রু দেখাই বা হোয়াটসঅ্যাপ করি, ফেসবুকে সেন্ড করি বা মার্কেট প্লেসে সেন্ড করি, তো সে কোনো একটা ইলেকট্রিক ইন্টারফেসের মাধ্যমে দেখবে, তার মানে আরজিবি কালার মোড এসে দেখবে। তো দেখার জন্য আপনি সেভ ফর ওয়েবে দিবেন। আর যখন ফাইনাল প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে, যে ফাইনাল প্রজেক্ট তাকে সাবমিট করবেন, তখন জেপিজি তে সেভ করবেন, মানে সেভ এস থেকে জেপিজি তে সেভ করবেন, কারণ ওইটা আপনার সিএমওয়াই কে কালার মোড লাগবে। অনেক সময় এরকম লাগে না, অনেক সময় ক্লায়েন্ট হচ্ছে আপনার জেপিজি ফরম্যাটও প্রিন্ট করায়, এরকম খুবই কম। কিন্তু আমার কাজ হচ্ছে দিয়ে দেওয়া, যেহেতু এটা প্রিন্ট রিলেটেড ডিজাইন, তো আমি সিএমওয়াই কে কালার মোডে দিব। আর যদি আপনি আরেকটু ঝামেলা করতে চান, যে তাকে সেভ ফর ওয়েব গুলো আলাদা দিবেন, আবার হচ্ছে নরমাল যে সিএমওয়াই কে মোডে আছে ওগুলো আলাদা দিবেন, সেটাও আপনি করতে পারেন, এটা একটু বেশি প্রফেশনাল হয়। আচ্ছা, তো আমি যদি সিএমওয়াই কে মোডে যদি মানে জেপিইজি তে সেভ করে দেখাই, মানে মকআপ প্রেজেন্টেশন করি, তাহলে সেটার ক্ষেত্রে কি মানে কোনো সেক্ষেত্রে যদি ডিফারেন্স? মকআপটা ডিফারেন্স আছে, কালার ডিফারেন্স আছে, এটা হচ্ছে চোখে বোঝা যায় না, কিন্তু হচ্ছে হয় কালার ডিফারেন্স থাকে। যখন প্রিন্ট হয় তখন কালার ডিফারেন্স সে দেখতে পাবে, কারণ আমরা আচ্ছা আচ্ছা। ডিজাইন করার সময় আমরা ওয়েবের মাধ্যমেই দেখি, যখন প্রিন্ট হয়ে যায় তখন কালার ডিফারেন্স হয়ে যায়। ঠিক আছে। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেনস বা কোনো প্রবলেম থেকে থাকে বলতে পারেন। স্যার, রমজান মাসে অনেকেই দেখতেছি যে ডিলে হয়ে যেতেছে কাজের মধ্যে। আবার গ্রুপের মধ্যে বললো যে রমজান মাসে ক্লাসগুলো যদি অফ করা হইতো, রমজান মাসের জন্য অনলি, সবার জন্য মেবি ভালো হইতো, অনেকে কাজ করতে পারতেছে না। এটা আসলে অফ রাখা যায় না। এরকম যখনই কোনো আপনি স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো একটা কোর্সে জয়েন হবেন, তখন আপনাকে এই জিনিসগুলো ভেবে নিতে হবে যে সামনে রমজান মাস আমার ক্লাসের মধ্যে পড়বে, শিডিউলের মধ্যে, চিন্তা ভাবনা করেই ক্লাসে জয়েন করা উচিত। এখানে এই ধরনের ফেসিলিটি দেওয়া হবে না যে ক্লাস হবে না, এরকম করা যাবে না, ক্লাস কন্টিনিউ হবে, করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হয়তো বা আপনি রমজান মাসের জন্য গ্যাপ দিলেন, রমজান মাসের পরে গিয়ে প্র্যাকটিস করবেন। আর গ্রুপ তো সবসময় থাকবে, আপনি যখন ইচ্ছা আপনি গ্রুপে এখন পোস্ট করতে পারেন না, কোর্স যখন শেষ হয়ে যাবে তখন পোস্টও করতে পারবেন। পোস্ট করেও আপনি চাইলে আমার কাছ থেকে ফিডব্যাক নিতে পারবেন যে কিরকম কাজ করলেন বা কি প্রবলেম হচ্ছে সলভ করে দেওয়ার জন্য, বা আমাকে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। একটা করে নেওয়া হয়, একটা করে নেওয়া যায় কি না মনে হয় না যাবে। প্রয়োজনে 1 ঘন্টা করে ক্লাস দেয়া যায়, কিন্তু একদমই একটা করে আসলে করা যায় না বা অফ করা যায় না। এমনিতে রমজান মাসের জন্য হচ্ছে 1.5 ঘন্টার কথা বলেছিলাম আমি, যদি বলেন প্রয়োজনে আমি 1 ঘন্টা করে নিতে পারি, মানে একটা ক্লাস 2 দিনে হবে আর কি, এটা করা যায়। রমজান মাস তো শেষই প্রায়, আজকে 16 রোজা, আর 14টা আছে, তার মধ্যে 3 দিন তো বাদই দিলাম, মানে আর হচ্ছে 10 দিনে আমরা ক্লাস পাবো, 10 দিনে আমরা 2টা ক্লাসই পাবো, বা বড় জোর গুলো 3টা ক্লাস পাবো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা 1 ঘন্টা করে ক্লাস করব, আগামী 2-3 দিন যতদিন ক্লাস হয় 3টা করে করব। ওকে, তাহলে 1 ঘন্টা করে ক্লাস হবে 3টা থেকে 4টা, এটা করা যায়। স্যার, এভাবে করলে কি পরে মিলাইতে সমস্যা হবে না, মানে টাইমটা? টাইম মিলাতে বলতে? বা 1 ঘন্টা করে হলে মানে কিভাবে হবে ক্লাসটা, যদি একটু বুঝে বলতেন। 1 ঘন্টা করে বলতে হচ্ছে এরকম হবে,
যেমন নেক্সট ক্লাসে আমাদের কি কি টপিক আছে? নেক্সট এক ক্লাসে সপ্তাহে 2টাই ক্লাস হবে নাকি 4টা হয়ে যাবে এক সপ্তাহে? না, এক সপ্তাহে 2টাই হবে। যেমন আজকে ক্লাস হলো, সামনে আজকে গিয়ে সপ্তাহ বেড়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের সংখ্যা বেড়ে যাবে। আমরা 2টা করে ক্লাস করলে 13 নম্বর ক্লাস আমাদের নেক্সট 13 নম্বর ক্লাস হচ্ছে আমরা 2 দিন করব। 13 নম্বর পার্ট 1 একটা ভিডিও যাবে, পার্ট 2 একটা ভিডিও যাবে। 14 নম্বর ক্লাসে হচ্ছে আমরা পার্ট 1 এ বিজনেস কার্ড দেখে ফেলবো, এটা বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর বাকি যে ডিটেলস ইনফরমেশন গুলো আমি দেই বা হচ্ছে মার্কেট প্লেসের কালার থিওরি নিয়ে বা অন্যান্য কালার থিওরি নিয়ে আমি কথা বলি, ওইগুলা নিয়ে বা পোর্টফোলিও নিয়ে ক্লাসে আমি কথা বলে ফেলি, বা রিসেলেবল মার্কেট প্লেস বা মাইক্রোস্ট্রোক নিয়ে আমি ক্লাসটাতে কথা বলি। তো ওই জিনিসগুলো হচ্ছে আমরা ক্লাস 2 এর 14 যে 2টা থাকবে ওখানে দেখবো। তারপর 15 1 এ হচ্ছে আমরা ব্লু শেয়ার দেখবো, অথবা অন্য যে টপিকে আমি কথা বলি ওগুলো দেখে ফেলবো, এরকম করে হবে। 15 নম্বর ক্লাসে মনে হয় চাইতে যেতে আমার লিড চলে আসবে যদি আমরা 2টা করে ক্লাস করি একটা। ওকে, ঠিক আছে, আপনাদের সুবিধার মতোই করব, সমস্যা নেই। বাট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসও করতে হবে, হোমওয়ার্কও সাবমিট দিতে হবে। হ্যাঁ, রোজার পরে গেলে আমাদের নরমাল আবার 7টার টাইমে আমরা চলে আসবো ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কেউ কোনো কোশ্চেন করে না আপনাদের ব্যাচে? একমাত্র ব্যাচ যে খুবই কম কোশ্চেন পাই আমি। আপনারা কি মানে বুঝেন তো, নাকি বয়ে কোশ্চেন করেন না? বয়ের কিছু নাই, কোশ্চেন করবেন। কাজ করতে গেলে অনেক কোয়েশ্চেন আসে ভাইয়া, আবার পরে ভুলে যাই। লিখে রাখবেন, এটা লিখা ছাড়া কোনো ওয়ে নাই। আমিও ভুলে যাই অনেক সময়, আমি ক্লাসের ভিডিও দিতেও ভুলে যাই, আমি লিখে রাখি। এই যে এখন ক্লাস শেষ হলে এখন যদি সাথে সাথে ভিডিও না দিই আমি ভুলে যাবো, এই জন্য আমি সাথে সাথে দিয়ে দিই, লেট করি না। কোশ্চেন বের হলে পরে ভুলে যাও, এটা স্বাভাবিক, কারণ অনেক দিন পরে আবার ক্লাস হয়, 2-3 দিন পর। আপনি লিখে রাখবেন, পরে হচ্ছে ক্লাসে বলবেন। প্রবলেম হবেই, কাজ করতে গেলে প্রবলেম হবে, এখন তো প্রবলেমের শুরু। আমাদের মেইন, যেহেতু আজকে সময় আছে একটু কথা বলি, আমাদের মেইন যাত্রাটা কিন্তু শুরু হবে কোর্সের পর, মানে সবগুলা ক্লাস করার পর প্র্যাকটিস করার পর মেইন হচ্ছে যাত্রাটা শুরু হবে, গ্রাফিক ডিজাইনার বলেন বা গ্রাফিক অপারেটর হিসেবে। হ্যাঁ, অনেকের জন্য গ্রাফিক ডিজাইনার হিসেবে হবে, অনেকের জন্য গ্রাফিক অপারেটর হয়ে হবে। অনেকেই ভালো মতো প্র্যাকটিস করছেন, অনেকেই অনেক কিছু পারেন, নিজে থেকে করছেন, চেষ্টা করছেন। অনেকে আবার প্রেস করছেন, প্রেসগুলো যখন অনেক কমপ্লিট হয়ে যাবে তখন আপনার নিজে থেকে কনসেপ্ট জেনারেট করতে পারবেন, বা কাস্টম কনসেপ্ট কিভাবে জেনারেট করতে হবে ওটা আমি বলে দিব সামনের ক্লাসগুলোতে। তো তখন কিন্তু আপনার রেগুলার যে জার্নিটা হবে ওটাই হবে সবচেয়ে কষ্টকর এবং কঠিন জার্নি, কারণ ওখানে না থাকবে আপনাকে কেউ গাইড করার মতো, না কেউ আপনাকে প্রতিদিন বলে দিবে যে হোমওয়ার্ক করেন, হোমওয়ার্ক করেন, হোমওয়ার্ক করেন, না আপনাকে বলে দিবে এইটা। হয়তো বা আপনি যদি আমাকে দেখান কোনো এক সময়, আমাকে হচ্ছে পার্সোনালি দেখান বা হচ্ছে গ্রুপে পোস্ট করেন, বা আমি কিছুদিন পর আপনাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকবো, তখন আপনি হয়তো বা আমাকে দেখাবেন বা আমি কোনোভাবে দেখবো আপনার ডিজাইনটা, তখন কোনো মিস্টেক থাকলে হয়তো আমি বলে দিতে পারবো। কিন্তু তখন কিন্তু আপনার ভুল ত্রুটিগুলো আপনাকেই বের করতে হবে, আপনার লেকিংস গুলো আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে এইগুলো সলভ করতে হবে। হ্যাঁ, হয়তো বা আমি বলে দিতে পারবো, বাট কষ্টটা আপনাকে করতে হবে। আর তখন আপনার স্কিলের চেয়ে সবচেয়ে বেশি একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হবে ধৈর্য। আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। শিখলেই যে কাজ পাবেন তা না, কিন্তু আমি একটা ট্রিক্স বলতে পারি, সেটা হচ্ছে আপনি সেক্ষেত্রে অনেক মানে তাড়াতাড়ি কাজ পাওয়ার বা আর্নিং শুরু করে দেওয়ার জন্য ভালো, অল্প পরিমাণ হবে বাট আর্নিং শুরু করার দেওয়ার জন্য ভালো হবে। যেমন আপনি কি করবেন, আপনার হয়তো বা বন্ধু বান্ধব অবশ্যই আছে,
আপনার যে বন্ধুগুলো আছে যারা এরকম ক্রিয়েটিভ লাইনে আছে, যেমন বিভিন্ন কর্পোরেট অফিসে জব করে, এরকম ফ্রেন্ড সার্কেল আছে আপনার, বা করবে এরকম আছে, বা বড় ভাই আছে, যারা ছোট আছেন তাদের বড় ভাই আছে, বা যারা এজি আছেন তাদের কলিগ টলিগ আছে, তাদেরকে কি করবেন আপনারা প্রমোশনাল দিক থেকে আপনাকে নিজেকে প্রমোট করার জন্য তাদেরকে কিছু একটা ডিজাইন করে দিবেন। যদি তাদের হচ্ছে বিজনেস কার্ড প্রয়োজন হয়, একটা ফ্রি একটা বিজনেস কার্ড করে দেন, কোনো পেমেন্ট নিবে না, প্রয়োজনে তাকে বলবেন ঠিক আছে এটার জন্য পেমেন্ট দিতে হবে, আমাকে এক কাপ চা খাওয়াতে হবে, বা আমাকে এটা ট্রিট দিতে হবে, ছোটখাটো জিনিস নিবেন, হ্যাঁ টাকা পয়সা নিবেন না, জাস্ট নিজেকে প্রমোট করবেন এমন টেকনিক্যাল ওয়েতে। তো করে দিবেন, ফ্রি কাজ সবসময় করবেন না, শুরুর দিক দিয়ে করবেন। আচ্ছা বাকি কথা আজানের পর বলি। আচ্ছা যেটা আমি বলছিলাম, তো এরকম প্রমোশনাল কিছু কাজ করে দিবেন, বিজনেস কার্ড করে দিতে পারেন, বা ফেসবুক কভার করে দিতে পারেন, তারপর বিভিন্ন ধরনের ছোটখাটো একটা প্রজেক্ট করে দিলেন, এটা সুন্দর, যেটা তার সে ইউজও করবে, সে তার সোশ্যাল মিডিয়াতে আপলোডও করবে, ইভেন আপনাকে বলবেন যে আপনাকে মেনশন করে দিতে। তাহলে কি হবে, তার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আপনাকে নক করে কাজটা করে নিতে পারে, বা ওরা তো আপনাকে হায়ার করবে তাই না, ওনাকে আমি ফ্রিলি করে দিলাম, বাট ওনার যে ফ্রেন্ডরা থাকবে বা কলিগরা থাকবে, পরিচিত পার্সনরা থাকবে, তারা কিন্তু আপনাকে হায়ার করবে। তো সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনার অল্প কিছু টাকা হলেও আর্ন হবে, মানে আর্নিংটা স্টার্ট হবে। তো এই ধরনের ছোটখাটো প্রমোশনাল কাজ করতে পারবেন। আম, তারপর মার্কেট প্লেসে তো রেগুলার কন্টেস্ট করবেনই, রেগুলার কন্টেস্ট করবেন, কন্টেস্টে জয়েন করবেন। আর কন্টেস্ট নিয়ে আমার কিছু কথা থাকবে, যেটা আমি অন্য একটা ক্লাসে বলবো। কিন্তু এই ধরনের ছোটখাটো প্রমোশনাল কাজ করলে আপনার হচ্ছে একদম মানে রেগুলার আর্নিং না হলেও মাসে দেখা যাবে যে 4-5 হাজার টাকা আর্নিং হয়ে যাচ্ছে। যদি 5 জন আপনাকে বা 10 জন আপনাকে অর্ডার করে, 5-6 হাজার টাকা এমনি চলে আসে। 500 করেও যদি ধরি একটা ডিজাইনে, হয়ে যায়। স্যার আমার কাছে তো মনে হয় যে এই freelancer.com কন্টেস্টে এত মানুষের সাথে আমার ডিজাইনটা কিভাবে ওরা নিবে, এই জন্য মাঝে মাঝে করি না। করতে হবে এখানে। আপনি 10টা প্রজেক্টে জয়েন না করে একটা প্রজেক্টে জয়েন করবেন, একটা প্রজেক্টে 10টা ডিজাইন দিবেন। যত বেশি ডিজাইন দিবেন তত বেশি মানে উইন করার সম্ভাবনা বেড়ে যায়। এবং গত 2 দিন আগে আমার একটা স্টুডেন্ট, সে
ইমেজ এডিটিং নিয়ে কাজ করে। সে freelancer.com সব ধরনের প্রজেক্টই করে, কিন্তু ইমেজ এডিটিং বেশি করে। তো সে ইমেজ এডিটিং নিয়ে কাজ করে, এখন একটা নতুন একটা কন্টেস্ট পায়, সেই কন্টেস্টে সে প্রায় 45টা ডিজাইন সাবমিট করে, মানে কনসেপ্ট 45টা দেয় ও বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মধ্যে। ইমেজের কাজটা ছিল যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডে নিয়ে দেওয়ার জন্য। তো সে 45টা স্যাম্পল দেয় ওই জায়গায়। তো 45টা স্যাম্পল দেখে সে যে কন্টেস্ট হোল্ডার ছিল সে তাকে পার্সোনালি নক করে বলে যে তুমি অনেক অ্যাক্টিভ মানুষ, তুমি অনেক পরিশ্রমী, আমার তোমার কাজগুলা পছন্দ হয়েছে, তুমি আমাকে আরো কিছু, উনি পার্সোনালি তার কিছু পছন্দ বলে দেয় তাকে, যে তুমি এই ধরনের মানে জিনিসগুলো ট্রাই করে আমাকে একটু দেখাও। তো সে যে এই ধরনের ব্যাপারগুলো আরো তাকে 5-6টা ইমেজ দেয়, ওই 5-6টা ইমেজও সে কাজ করে। তো ওখানে সে ইনবক্সে সে 35টা স্যাম্পল দেয়, ওখানে 45, এখানে 35, প্রায় 80টার মতো স্যাম্পল দেয়, 80 বা 90টার মতো স্যাম্পল দেয়। তো এখানে দেখেন ওনা অনেকগুলা কাজ করলো। তো অনেকগুলা কাজ করার কারণে সে কিন্তু ক্লায়েন্টের চোখে পড়লো, ইভেন সে তাকে পার্সোনালি তখন নক করে, কন্টেস্ট কিন্তু উইন করে দেয় না, আগে পার্সোনালি নক করেছে। তো সেই কন্টেস্টে উইনও করে, ইভেন সে এখন তাকে হায়ারও করেছে। লাস্ট আপডেট আমি জানি না, সে নতুন কয়েকটা প্রজেক্টের জন্য তাকে হায়ার করেছে, যে আমার আরো কিছু রিসেন্ট প্রজেক্ট আছে, আমার সেই প্রজেক্টে কাজ করার প্রাইসও মোটামুটি অনেক ভালো, $100 কাজ ছিল। তো যেহেতু হায়ার করেছে, তার আরো কিছু প্রজেক্ট আছে, হয়তো বা 3-4টা প্রজেক্ট আছে, তো ওগুলা $100 না দিক, $80 করে দিলেও তো অনেকগুলা ডলার হয়ে যাচ্ছে বা অনেকগুলা টাকা হয়ে যাচ্ছে। তো বেশি করে যত পসিবল আপনি কন্টেস্টে একটা কন্টেস্ট ধরবেন, ওটাতে বেশি বেশি করে স্যাম্পল দিবেন। আর যখন রেগুলার কাজ করবেন তখন এমনিতেই বুঝে যাবেন যে কোন দেশের ক্লায়েন্ট বা কোন ক্লায়েন্ট গুলা কোন ধরনের ডিজাইন গুলা পছন্দ করে। সবগুলা কিন্তু ভালো ভালো ডিজাইন সেল হয় না, কখনোই না। দেখবেন যে অনেক বাজে ডিজাইন করেছে, আপনার দেখি মেজাজ খারাপ হয়ে যাবে যে কি ডিজাইন উইন করালো, কিন্তু এগুলোই হয় একদম যে ফার্স্ট ক্লাস। আর এমন একটা হয়েছিল আমার সাথে, এই যে আপনি যেদিন ক্লাস দেখাইছেন তারপরের দিন আমি একটা ডিজাইন দিছিলাম। তো ওই ডিজাইনটা আমি করার পর, একটা ফ্লায়ার ডিজাইন ছিল, আমি অনেককে দেখাইছি যারা ভালো ভালো ফ্রিল্যান্সার, আমি অনেককে মানে মেসেজ করি, সবাই দেখাইছি, সবাই বললো যে ভালোই হয়েছে, এটা দেন। তো এটা দিলাম, আমি দেখলাম যে সবাই লাস্টে এসে একজন দিল, কেমন করছে ওইটা উইন করে দিছে। এরকম বাজে ডিজাইন হচ্ছে সবার আসলে রুচি বোর্ডটাতে এক থাকে না, বা ওরকম হয় না, এক এক জায়গায় এক এক দেশের মানুষ এক এক ধরনের জিনিস পছন্দ করে, এক এক ধরনের কালার গুলো পছন্দ করে। ওটা যখন কয়েকদিন মার্কেট প্লেসে থাকবেন আপনিও ধরে ফেলবেন এটা। আচ্ছা ভাইয়া, জি। যখন কন্টেস্টে ইয়া করা হয় তখন তো সেক্ষেত্রে মানে মার্কেট প্লেসটা ওইটার দায়িত্বটা নেয়, টাকাটা আগে নিয়ে ওরা মানে ইয়াটা মাঝখানে ডিল করে। যদি পার্সোনালি যখন ব্যাপারটা ইয়া হয়, মানে কোনো বায়ার যদি পার্সোনালি কথা বলে, সেই ক্ষেত্রে মানে পেমেন্টটা কিভাবে কি হয়? আচ্ছা, যদি পার্সোনালি নক করে মার্কেট প্লেসের বাইরে ইমেলের থ্রু অথবা সোশ্যাল মিডিয়ার থ্রু যদি কন্ট্যাক্ট করে আপনার সাথে, তখন পুরোটাই রিস্ক আপনার উপর। আপনি চাইলে 50% অ্যাডভান্স নিয়ে নিতে পারেন, আর নয়তো পুরোটাই অ্যাডভান্স নিয়ে নিতে পারেন। কিন্তু একদম ফাঁকা কাজ করা মানে পুরোটাই আপনার রিস্ক, টাকা পাবেন কি পাবেন না। আর যদি মার্কেট প্লেসের থ্রু আপনার সাথে কন্ট্যাক্ট করে, তাহলে মার্কেট প্লেসের থ্রুই আপনাকে হায়ার করবে, তখন আপনাকে হায়ার করবে আর সেম টাকাই মার্কেট প্লেস আপনার কাছ থেকে কেটে নেবে। তখন যখন আপনাকে হায়ার করবে তখন থার্ড পার্টি হিসেবে মার্কেট প্লেসই থাকবে। আর যদি বাইরে হায়ার করে তাহলে টোটালটাই রিস্ক আপনার উপর। সেই জন্য ভালো হয় আগে থেকে হাফ পেমেন্ট হলে নিয়ে না, ফুল না নেন, হাফ নেন। স্যার, একজন কি ফুল মানে প্রফেশনাল হয়েই মার্কেট প্লেসে যাইতে হয় কাউকে? ফাইবারে যেতে হয়, ফাইবারে যাওয়াটা ভালো, তাহলে সার্ভাইভ করার টাইমটা একটু লাস্টিং করে। যদি আপনি এখন যান কাজ পাবেন, কাজ পাবেন না তা না। ফাইবার কিন্তু যারা নতুন অ্যাকাউন্ট থাকে বা নতুন ফ্রিল্যান্সার ফাইবারে জয়েন করে, ফাইবার কিন্তু নিজে থেকে তাদেরকে প্রমোট করে, নিজে থেকে প্রমোট করার কারণে তার অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে। আপনি প্রথম 3-4টা অর্ডার আপনাকে এমনিতেই ফাইবার দিবে, 3টা অর্ডার মিনিমাম আপনি পাবেনই। যদি প্রথম অর্ডারটা ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে বাকি 2টা পাবেন, আর যদি বাকি 2টা ভালোভাবে কমপ্লিট না করতে পারেন তাহলে 3 নাম্বারটা পাবেন না বা 4 নাম্বারটা পাবেন না। তো এই 3টার উপর 3টা ফাইবার আপনাকে অর্ডার দিবেই। কোনো হয়তো 2 মাস লাগে, কারো হয়তো 3 মাস লাগে, হয়তো 6 মাস লাগে, কিন্তু এই 3টা অর্ডার আপনি পাবেনই ফাইবার কাছ থেকে। এই 3টা অর্ডারের যে এক্সপিরিয়েন্স আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে পাবে বা যে ফিডব্যাকটা আপনাকে দিবে, ওই ফিডব্যাকটার উপর বেস করে বাকি আপনার গিগ র্যাঙ্ক হবে। আর তাছাড়া তো আপনার প্রমোশন তো আপনি করবেনই, আপনার পার্সোনাল যে মার্কেটিংটা থাকবে, আপনার গিগ প্রমোশন করা, ওটা তো আপনি করবেনই। তো ওই ব্যাপারগুলো চালিয়ে যাবেন। ইভেন ফাইবারও কিন্তু আপনাকে স্প্লিট করবে ভালো ভালো যে
বায়াররা আসবে, নতুন বায়াররা আসবে, তাদের সামনে আপনাকে নিয়ে যাবে। গিগে দেখবেন হচ্ছে যখন কোনো একটা কিউআর কোড দিয়ে সার্চ দেন, তখন কিন্তু ট্যাগ দিয়ে যখন সার্চ দেন তখন কিন্তু সবসময় কিন্তু একদম 100টা প্রজেক্ট কমপ্লিট করা একদম 5 স্টার রেটিং ওয়ালা গিগ গুলা কিন্তু থাকে না, একদম 0 রেটিং গিগ গুলা কিন্তু ফার্স্ট পেজে থাকে, ওটা হচ্ছে ফাইবার প্রমোট করতে থাকে। তো সেই জন্য যদি ওরকম ভালো এক্সপিরিয়েন্স না থাকে, আপনার যদি কাজের দক্ষতা ভালো না থাকে, ক্লায়েন্টের যদি ফিডব্যাক বাজে আসে, তাহলে দেখা যাবে একটা ফিডব্যাক বাজে আসলো, গিগ র্যাঙ্ক হারাবে, হয়তো বা 2 মাস পর আপনি আবার সেই জায়গাটা যেতে পারবেন, কিন্তু দেখা যাবে কি একটা অর্ডার ক্যান্সেল হলো, আপনার গিগ গায়েব হয়ে গেল। তো এই ইম্প্যাক্ট গুলা খুবই বাজে পড়ে। তো এই জন্য ফাইবারে যাওয়ার আগে একটু freelancer.com এ হচ্ছে 2-3 মাস কাজ করে যাওয়া ভালো। অনেকে আছে 1 বছরও কাজ করে যায় শেখার জন্য। freelancer.com হচ্ছে কাজ শেখার জন্য। আর তাছাড়া freelancer.com এ কাজ করলেন, ফাইবারও একটু চেষ্টা করলেন, 2-3 মাস পর দুইটাই একসাথে রানিং করলেন, আপনার স্কিলও ডেভেলপ হবে, ফাইবারও কাজ করার প্রবণতাটা বাড়বে। তো দুই জায়গা থেকে রানিং থাকেন। আর ফার্স্টে 2 মাস হচ্ছে ইয়েতে থাকেন, ফ্রিল্যান্সারে থাকেন। স্যার ইলাস্ট্রেটর আমার একটা সমস্যা বলতে, আপনি লাস্ট 2টা ক্লাসে মানে আজকের ক্লাস আর মানে প্রিভিয়াস যে ক্লাসটা আছে ওই ক্লাসের মধ্যে যে টুলস গুলো দেখাইছেন, দেখা গেছে যে বেশিরভাগ টুলস আমি আগে থেকে জানতাম না, কিন্তু ওই টুলস এর যে কাজগুলা ওই কাজগুলো আমি দেখা গেছে ট্রান্সফর্ম থেকে কিছু করা যায় ওগুলো করতে পারি। এখন আমার কথাটা হলো যে এই টুলস গুলা কি জানতেই হবে নাকি আমি কাজ করতে পারলেই হবে? জানতেই হবে না। এইগুলোর কাজ অনেকগুলো টুলস আছে আমি নিজেও ইউজ করি না, যেমন আজকে যে 3টা টুলস দেখালাম এই 3টাতে একটা আমি জীবনে ইউজ করি নাই, আচ্ছা আচ্ছা। আসলে করি নাই। যেমন নেক্সট ক্লাসের আরো কয়েকটা টুলস আছে, নেক্সট ক্লাসের হচ্ছে আহ, এই যে 3টা, এই যে শেপের যে সিম্বলের যে টুলস গুলো আছে এগুলো আমি কখনো ইউজ করি নাই। এগুলা শেখানোর দরকার, শেখাতে হয়, এই জিনিসগুলো করা যায়, আপনারা শিখে রাখবেন। যেমন ফটোশপের অনেকগুলো টুলস আপনারা পারেন যেগুলো হয়তো বা ইন ফিউচার আপনারা ইউজ করবেন না, কিন্তু শিখে নিতে হয়, যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবেন। এইরকম সিম্পল সিম্পল কাজ, এইগুলোর মতোই সিম্পল সিম্পল কাজ। ভাইয়া, জি। আমরা পরবর্তীতে মানে এখন কমপ্লিট হওয়ার পরে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করার জন্য কি আপনার পার্সোনাল নাম্বার মানে নিতে পারবো? পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যায় না, তবে আমাকে ফেসবুকে কানেক্ট থাকতে পারেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, মানে পরবর্তীতে মার্কেট প্লেসে জয়েন করতে গেলে হয়তো অনেক কিছু মানে হ্যাঁ, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে তো তখন অনেক অনেক প্রবলেম প্রবলেম ফেস সলভ, করেন। হ্যাঁ প্রবলেম ফেস করবেন, অনেক কোশ্চেন থাকবে, কিভাবে কি করবেন, যে কোনো প্রবলেম আমাকে নক করতে পারেন। ঠিক আছে। স্যার আমার স্ক্রিনটা একটু যদি শেয়ার করি আমি বললে। জি। ও